আমন্ত্রণ সবাইকে আর কাবেল নিবেদিত গোল টেবিল অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। দর্শক, সরকারি চাকরিতে কোটা সংস্কারের বিষয়ে ছাত্র সমাজ সর্বোচ্চ আদালত থেকে ন্যায় বিচার পাবে এমন আশ্বাস দিয়ে আন্দোলনকারীদের আদালতের রায় পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যাকাণ্ড সহ সব ঘটনার বিচার বিভাগীয় তদন্তেরও ঘোষণা দেন। তবে প্রধানমন্ত্রীর আশ্বস্ত হতে পারেনি আন্দোলনকারীরা। আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। বিভিন্ন স্থানে ঘটেছে সংঘাতের ঘটনা। আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াট হামলা করেছে অভিযোগ করে খুনিদের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত করার পাশাপাশি কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কারের এক দফা দাবি জানিয়েছে তারা। গতকাল মঙ্গলবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের বহুমুখী সংঘর্ষে মারা গেছেন 6 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় এবং শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকের কক্ষ ভাঙচুর করা হয়েছে। বিভিন্ন হল দখলে নিয়ে আন্দোলনকারীরা সেসব হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে। এদিকে পরিস্থিতির অবনতি হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আওয়ামী লীগ নেতাদের দাবি, শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে বিএনপি জামাত সরকার বিরোধী ষড়যন্ত্র করছে। এতে পথ হারিয়েছে আন্দোলন। ছাড় না দেওয়ার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে কোটা আন্দোলন। আর এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খান এমপি, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নূরজাহান বেগম মুক্তা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। দর্শক, আপনিও চাইলে আলোচনায় অংশ নিতে পারেন, প্রশ্ন করতে পারেন, মতামত জানাতে পারেন। এই জন্য ফোন করুন পর্দায় দেখানো নম্বরে। যাচ্ছে মূল আলোচনা বিষয় কোন পথে কোটা আন্দোলন। প্রথমে শুরু করতে চাই ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আপনার দিকে শুরু করতে চাই। আপনি তো সর্বশেষ অবস্থা জানেন যে কোটা যে বিরোধী আন্দোলন চলছে, তার সঙ্গে আপনাদেরও আজকের যে ডেভেলপমেন্টগুলো আমরা লক্ষ্য করেছি বা অনেকে লক্ষ্য করার চেষ্টা করেছে। আপনি নিজেই বলেছেন যারা কোটা বিরোধী আন্দোলন করছে তাদেরকে অর্থাৎ উচ্চ আদালতে যে আইনি সহায়তা দেওয়া হবে, অর্থাৎ কোনো এই জন্য পয়সা নেওয়া হবে না। অন্যদিকে আপনাদের মহাসচিব বলেছেন যে এটি একটি পাকিস্তানি কায়দায় হামলা চালানো হয়েছে, অর্থাৎ ইনভলভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে আপনাদেরও। আরও কীভাবে বিশ্লেষণ করবেন বিষয়টিকে আপনারা? ধন্যবাদ। আমরা বলছি কোটা বিরোধী আন্দোলন, কিন্তু ছাত্ররা বলতেছে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলন, ডিসক্রিমিনেশন, সেটাই বলছে। এই আন্দোলনটা কার আন্দোলন? কোন রাজনৈতিক দলের? মোটেও না। এই আন্দোলনটা হলো যারা ছাত্র আগামী দিনে চাকরির প্রতিযোগিতায় যাবে তাদের আন্দোলন। এই আন্দোলন হলো যারা হয়তো পাশ করেছে, সরকারি চাকরিতে যাওয়ার জন্য অপেক্ষা করছে, তাদের আন্দোলন। এবং তাদের মূল বক্তব্য হলো যে মেধাবৃত্তিতে সরকারি চাকরিতে নিয়োগ করা হোক। এবং সেটা ছিল মোটা 18 সালে তো সার্কুলার দিয়ে বাতিল হয়ে গেছিলো, তারপরে জানেন সবাই। পরবর্তী পর্যায়ে হাইকোর্ট বাতিল করে দিয়েছে, আবার সুপ্রিম কোর্টে স্ট্যাটাস করে দিয়েছে। আমি ওই দিকে কথা বলতে চাচ্ছি না এখন। ওইদিকে আমি আদালত অবমাননা হয় বলবো হয়তো লোকজন, কিন্তু আমরা না বললে, কেউ না বললে কিন্তু প্রধানমন্ত্রী বলছেন। উনি চীন যাওয়ার আগে বলে দিয়েছেন, কিন্তু বিচারাধীন থাকা অবস্থায় দ্য প্রাইম মিনিস্টার সেইড বলছে যে কোটা না থাকাতে অনেক গ্রামের ছেলে মেয়েদের চাকরি হচ্ছে না, অনেকের চাকরি হচ্ছে না। তাহলে উনি এই সাবজুডিস ম্যাটারতে উনি বললেন। আবার সেদিন চীন থেকে আসার পর আবার সাংবাদিক সম্মেলনে উনি বললেন কিন্তু যে কোটার পক্ষে উনি বললেন কথা। পাশাপাশি এটা বললেন যে ওরা মুক্তিযোদ্ধারা সন্তানরা পাবে না, রাজাকারের সন্তানরা পাবে নাকি, নাতিপুতিরা পাবে নাকি? তো মুক্তিযুদ্ধরাই শুধু এই দেশে মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পর্ক, সন্তানতা ছিল না স্বাধীনতা সংগ্রামের সময়। আর সবাইকে উনি কি মিন করছেন এবং
ছাত্ররা যেভাবে বুঝছে, এটা তো সবাই বুঝতেছে কি মিন করছে। অর্থাৎ মুক্তিযুদ্ধের মানে সন্তান বা নাতি নাতি না হইলে বাকিরা আর মুক্তিযোদ্ধা নয়, রাজাকার কারা। আর যাদের আমি অনেক সাক্ষাৎকার দেখেছি, বাবার জন্ম হয়েছে 73 সালে, 74 সালে, 72 সালে, 71 সালে, তার ছেলে বা মেয়ে এখন ইউনিভার্সিটি শেষ করছে, পর চাকরির জন্য ওয়েট করতেছে। বাবা তো রাজাকার ছিল না, তারা আপনি কীভাবে এই কোটা বেঁধে ফেলবেন আপনি? আর এতে কি আপনার কোটা কি? কোটা হলো রিজার্ভ মানে কি? আপনি কম্পিটিশন আসতে দিচ্ছেন না, ও তো ওর জন্য প্রিভিলেজ রাখতেছেন, আপনি কম নাম্বার পেলেও আসতে পারবে। আর হলো মেধাবী সে হয়তো বাদ পড়ে যাবে। তো কোটা তো আপনার এতে কি হলো? মেধাবী শূন্য হচ্ছে প্রশাসন। আমাদের ভবিষ্যৎ কিন্তু আমরা জাতীয় সংকটে পড়ে যাচ্ছি। মানে সংকটটা কি মুক্তিযুদ্ধের কোটা নিয়ে সংকট? না, প্রয়োজন আছে, আমি কোটা সিস্টেম থাকা উচিত না। শুধু যারা অসুস্থ বা বিভিন্ন রকম একটু শারীরিক অসুস্থ এদের জন্য করা থাকতে বা ইন্ডিজিনিয়াস পিপলের জন্য কি থাকবে না? আর ওই যে যারা অনগ্রসর, যারা এদের মুক্তি সন্তানটা কি অনগ্রসর নাকি? বাংলাদেশের কটা লোকের গ্রামে থেকে 20,000 টাকা। আপনারা বলতে চাইছেন যে মুক্তিযুদ্ধের কোটা থাকার প্রয়োজন নেই? আমি নাতি থাকা আউট অফ কোশ্চেন। কেন থাকবে? কি কারণে থাকবে? সে কি যে মুক্তিযুদ্ধ যারা করেছিল তারা চিন্তা করছে যদি দেশ স্বাধীন হয়ে যায় আমরা আমি পাবো আর্থিক সুবিধা পাবো, আমার ছেলে আর্থিক সুবিধা পাবে, নাতি পাবে পুতি পাবে, চিন্তা করছে কেউ? আপনি এখন কী করছেন? আপনি দেখেন না প্রাইম মিনিস্টার আজকের বক্তব্যটা, আমি মনে হয় যে কোটা যেগুলো পাস করছে এগুলো ড্রাফট করছে এটা প্রাইম মিনিস্টার আরও সুন্দর বক্তব্য আশা করছিলাম, আরও আশান্বিত হইল। হয়তো একটা প্রাইম মিনিস্টার একটা বক্তৃতাতে কিন্তু হয়তো থেমে আন্দোলনটা। প্রাইম মিনিস্টার বললেন কি আজকে? বললেন যে যারা মারা গেছে তাদের জন্য উনি দুঃখ প্রকাশ করলেন, তারপর তাদের আর্থিক সাহায্য দেবেন। আর বললেন যে আপনি অপেক্ষা করলেন, আমি আশাবাদী আদালতে পক্ষে আসবে, জাস্টিস দিবে। যদি সেটা যদি আপনি চিন্তা করেন, যদি আপনি ফিল করেন, কেন আপনি আজকে বুধবার, গতকাল মঙ্গলবার কেন মেনশন করলেন না? আপনি অ্যাটর্নি জেনারেল দিয়ে মেনশন করলেন না? সিপিতে ফাইল করে দিয়েছে, আপিলে ফাইল করে দিয়েছে, এই দিস উইকে ফাইল করে দিয়েছে, কেস ইজ রেডি। গতকাল যদি মেনশন করতেন অ্যাটর্নি জেনারেল, তার রোববার লিস্টে চলে আসছে হিয়ারিংয়ের জন্য। কি আপনি করলেন না কেন? আপনি সরকার থেকে ইনস্ট্রাকশন দেননি কেন? আপনি জনাব মাহমুদ্দিন, সর্বশেষ প্রশ্ন, রোববার হিয়ারিং করতে পারতেন, সোমবার হিয়ারিং করতে পারতেন। জনাব মাহমুদ্দিন খোকন, আপনাদের পক্ষে বলা হচ্ছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনি কি করছেন? আপনি মানুষ হত্যা করতেছেন, আপনি 7 জনকে হত্যা করেছেন। আপনি হত্যার পরে কি টাকা দিবেন? আপনি টাকা দিবেন, দুঃখ প্রকাশ করছেন। আপনি দুঃখ কি আসা যায় মানুষের? আপনি পুলিশে মারলো, জনাব মাহমুদ্দিন খোকন, প্রধানমন্ত্রী আপনার পুলিশে মারলো, তো জনাব মাহমুদ্দিন খোকন আপনি পুলিশে গুলি করে মারলো, আপনার দুঃখ প্রকাশ। আপনি বলেন নাই তো যারা পুলিশ গুলি করছে ওদেরকে অ্যারেস্ট করো, ওদের সাসপেন্ড করে দাও, অ্যারেস্ট করো, বলছে তদন্ত হবে, বিচার বিভাগ। কারণ দেখেন ফেসবুকে দেখা গেছে কে গুলি করছে, তারা অ্যারেস্ট করেন আপনি। কেন হত্যা? একটা ছেলে সাইদ দাঁড়াই ছিল সাহস করে, তাকে যেভাবে গুলি করলো, শান্তি মানে একটা এটা বর্বরতা, এটা নৃশংসতা, গুলি করে দিল। সেই লোকটি পুলিশের ফটো তো আসছে, তার গ্রেপ্তার করেন না কেন এখনো? মাহমুদ্দিন খোকন, একটি প্রশ্ন, সেটি হচ্ছে যে ওবায়দুল কাদের বলেছেন যে অর্থাৎ এই আন্দোলনে বিএনপি নেতারা উস্কানি দিচ্ছে, আপনি কি বলবেন? তার পরবর্তী একটি ঘটনা বলছেন, আরো বলেছেন, নজরুল ইসলাম খান বলেছেন যে শীঘ্রই সরকার পতনের আন্দোলন শুরু হবে, আজকে তিনি বলেছেন। অন্যদিকে লন্ডন থেকে তারেক রহমান বৈঠক করেছে সর্বাত্মক আন্দোলন করবার জন্য। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যেটি যে ছাত্রলীগ ও পুলিশ ঠান্ডা মাথায় হত্যা করেছে। এই যে ডেভেলপমেন্টগুলো আপনাদের ভিতরে হচ্ছে, তাহলে উনি তো বেজার লাগলেন। উনি তো প্রথম বললেন যে এই কোটা আন্দোলনকারীদের ছাত্রলীগকে এনাফ, এরা তো কোনো ঝামেলা হয় নাই, আন্দোলন তারা করতেছিল, এই ছাত্রলীগের নামে দিল, ছাত্রলীগের সময় লাগাই দিল, ঢুকেলো তারা রিক্সা শ্রমিক লীগ দিল, প্যান্ট শার্ট পরে ঢুকে দিচ্ছে, ঠেলাগাড়ি শ্রমিক লীগ ঢুকে দিচ্ছে। এরা তো চিনে ইউনিভার্সিটি, কারোই চিনে না, এরা মারামারি করতেছে। তারপর তো পুলিশ আবার ব্যাক আপ করতেছে। আপনার পুলিশ সামনে অস্ত্র, দোষীর একজনকে বলছে কাউকে অ্যারেস্ট করতে, কাউকে অ্যারেস্ট করতে বলছে, আর আপনি শোনেন। আর এটা বিএনপি আন্দোলন বা বিরোধী আন্দোলন ভিন্ন কারণে আন্দোলন, সে আন্দোলনে বিনা ভোটে ভোট চুরি করে সরকারের ক্ষমতা আছে, ভোটের অধিকার নিশ্চিত করার জন্য। আবারও আসবো আপনার কাছে আমি, সম্পর্ক নাই। জনাব শাহজাহান খান এমপি, আপনি বলুন যে যে পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এর ভিতরে কিন্তু ছাত্ররা অর্থাৎ এক দফা আন্দোলনে ছিল, এর ভিতরে তারা 5টি দফা সংযুক্ত হয়েছে আজকে, এবং সেটি হচ্ছে যে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপরে পুলিশ বিজেপির হামলা, একটি খুনের প্রতিবাদ, খুনের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত, এবং এক দফা কোটা সংস্কার। অর্থাৎ
একটি দাবি থেকে 5টা দাবি রূপান্তরিত হয়েছে এবং আপনারা বলবার চেষ্টা করেছেন যে এর সাথে রাজনৈতিক বিষয় জড়িত হচ্ছে। যদিও কোটা আন্দোলন যখন শুরু হয় প্রাথমিক পর্যায়ে তখনই কিন্তু ওবায়দুল কাদের বলবার চেষ্টা করেছেন যে এর ভিতরে অর্থাৎ বিরোধী দলরা ভর করবার চেষ্টা করছে। তাহলে আপনারা কি মূল্যায়ন করবেন যেখানে হাজার হাজার ছাত্ররা নেমে আসছে সারা বাংলাদেশ জুড়ে, সেই প্রেক্ষাপটটিকে আপনারা কীভাবে বিশ্লেষণ করবেন, কার উপরে দোষ চাপাবেন আপনারা? আপনাকে ধন্যবাদ। খোকন সাহেবের কথা মনে হলো যে আসলে ভূতের মুখে রাম নাম। ওনারা সব একটা সতীসাধ্যী বুধকে আর যত সব আমরা- এই না কথা বলবেন না, আপনার সময় আমি একটা কথা বলি নেই, দয়া করে কথা বলবেন না, উত্তর দেবেন পরে। শুনবেন ধৈর্য সহকারে, জি, নোট আপনি করেন, বলেন, আপনি আমি 10টা উত্তর কথা দেবো। বলেন, আমি শুনবো। বিষয়টা হলো কোটা আন্দোলন যারা করছেন তারা কি জানেন তারা কি আন্দোলন করছেন? কোটায় যে চাকরিটা হয় সেই চাকরিটা হয় কিভাবে? মেধাবী ছাত্র যারা মুক্তিযোদ্ধার সন্তান অথবা নারী যাদের কোটাগুলো আছে, প্রথমে তাদের লিখিত পাশ করতে হয়। যারা পাশ করে তাদের মধ্য থেকে এই কোটায় তখন চাকরি দেওয়া হয়। আমি নিজে চাকরি দিছি না, কত হাজার হাজার ছেলে মেয়েদের চাকরি দিছি না। কোটার এটা হলো সেইটা, প্রথমে আপনি মেধায় অর্থাৎ লিখিত পাশ করবেন, লিখিত পাশের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নেই। তারপরে হলো যখন ভাইবা দিবেন তখন সেই জায়গাটা আপনি ওই কোটারটাকে আপনি কনসিডার করবেন। এই তো কোটায় প্রথমে তারা বলল কোটা বাতিল, আপনি দেখবেন আন্দোলনটা কি অবস্থায়, কোটা বাতিল। পরে বলল কোটা সংস্কার, তারপরে একের পর এক নানা ধরনের দাবি। 18 সালে যেটা হাইকোর্ট থেকে মাননীয় প্রধানমন্ত্রী যেটা একটা পরিপত্র জারি করে বাতিল করে দিলেন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর কোটা, মানে পদ, কিন্তু তৃতীয় চতুর্থ শ্রেণী কিন্তু রয়ে গেল। তাহলে এই জায়গাটা কোটা রইল, প্রথম তৃতীয় শ্রেণীতে থাকলো না। এইটা যখন হলো, এইটার বিরুদ্ধে একটা ছেলে সে একটা আবেদন করলো, মুক্তিযোদ্ধার সন্তান বোধ হয়, সে একটা আবেদন করলো, আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট এই ব্যাপারে বললো এবং সেটা কিন্তু পরে আপনার মানে এসরাস্কো দিল সুপ্রিম কোর্ট। তার মানে এখন আর কোটা নাই, কোটা সিদ্ধান্ত কিন্তু থাকলো না। উনি উকিল, উনি যদি মাথা ঝুলায় তাহলে তো আমি বলবো যে উনি মানে নিজেই তো কনফিউজ। না, আমি জানি, যখন এই হাইকোর্ট আমি এক পথেই জেনে বলতে হাইকোর্ট যখন আপনার দিল, স্ট্যাসকো দিল, তখন কিন্তু আর কোটার ইয়েটা থাকলো না। এখন আপনাকে কি করতে হবে, সরকার কিন্তু ওই যে হাইকোর্ট যে রায়টা দিল তার বিরুদ্ধে আপিল করলো। তা আপিলটা করার অর্থটা কি? তাহলে সে এই যে যারা আন্দোলন করছে যে দাবিতে, তাদের পক্ষেই কিন্তু গেল। আবার এই কোটা আন্দোলনকারীরা কিন্তু আবার তারা এখানে উকিল নিয়োগ করলো, তারা পক্ষ হইল। তাইলে সরকার এবং এই কোটা আন্দোলনকারীরা কিন্তু এক জায়গায় দাঁড়ালো। এখন এইটা যখন শুরু হয়, আমরা যখন দেখলাম যে আসলে প্রথম থেকে আমরা বলে আসছিলাম যে আপনার এর পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য কাজ করতেছে। কারণ আমি মাঝে মাঝে একটা কথা বলি, বিএনপি জামাতের আন্দোলনটা বা ওনাদের সঙ্গে যারা আছেন তারা কিন্তু এক ধরনের এই কুজো, যখন লাঠি ভর দিয়ে তারা অবলম্বনটা লাঠি ভর দিয়ে চলতে হয়, ঠিক ওনাদের এই রাজনৈতিক আন্দোলনগুলো ওই রকম কুজোর আন্দোলনে পরিণত হয়েছে। অর্থাৎ একটা আন্দোলন দেখলেই সেই আন্দোলনের উপরে ভর করে ওনারা বৈতরণী পার হওয়ার চেষ্টা করেন। আজকের থেকে না, আমি অনেকগুলো ঘটনা বলতে পারি, আপনি নিজেও জানেন। ওই কোটার আন্দোলন, হেফাজতের আন্দোলন, নানা ধরনের আন্দোলনের উপরে ওরা ভর করেছে, সবাইকে তখন সমর্থন দিচ্ছেন। এমনকি যে বেগম খালেদা যে ওনাদের চেয়ারপারসন কত বড় একটা মিথ্যাচার করলেন, সেটা কি হেফাজতের এক রাত্রে 2000 কর্মীকে হত্যা করা হলো, নাম দিতে পারছে? 61 জনের নাম দেওয়া হলো। পরে দেখা গেল যেই ছেলে মারা গেছে লিস্টে, সেও কিন্তু ওই নাজিরহাট মাদ্রাসায় সে বললো না আমি মৃত্যুবরণ করি, আমি নিহত হই নাই। এইভাবে কিন্তু ওনারা একটা পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছেন। আপনি উনি যে কথাটা বললেন যে এই যে মঙ্গলবার কেন মেনশন করলেন না, মেনশনের তো সময় আপনি নিজেই জানেন, আপনি উকিল মানুষ, আমি উকিল না, কিন্তু যেটুকু বুঝি না জনাব শাহজাহান খান, ছাত্রদের অর্থাৎ প্রথম দিকে ছাত্রদের একটি অধিকার সংক্রান্ত আন্দোলনটি ছিল কোটা বিরোধী আন্দোলন। সেটি কিন্তু আপনারা অনেকে বলবার চেষ্টা করেছে, সেটিকে আপনারা প্রথম থেকেই ব্র্যান্ডেড করবার চেষ্টা করেছেন বিরোধী দলের উপর দোষ চাপিয়ে। তা না করে কি আপনারা সেটি আলোচনার ভিতর দিয়ে একটি সমাধানে যেতে পারতেন না? আপনাকে একটা কথা বলি, এইটা তো আপনার যেহেতু কোর্টের ম্যাটার,
এটা কিন্তু সরকারের ম্যাটার না। আবার এখানে কি দেখেন, চারটা, প্রথম হলো তারা বলল যে কোটা বাতিল করতে হবে, দ্বিতীয় বলল যে আইন বিভাগের পরিবর্তে নির্বাহী বিভাগ থেকে করে তারপর এই বিষয় নিয়ে আলোচনা বাতিল করতে হবে। জি। তারপরে বললো কি সংসদে পাশ করতে হবে, মানে আর এরকম 4-5টা তারা একটা অপশন দিল। তারা নিজেই তো কনফিউজ। না, তারা যখন বুঝে না, আপনি যেটা বললেন যে তারা যখন এই যে বুঝে না, কনফিউশন তাদের, জি। এই কনফিউশনকে ওনারা কাজে লাগিয়েছেন। কিন্তু আপনারা এবং কি- এইখানে কোটা চিন্তাটা কেন আসলো? আপনি জানেন দুনিয়ার বহু দেশে মানে বিপ্লবের মধ্য দিয়ে, যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয়েছে। ভিয়েতনাম 30 বছর যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। সেই ভিয়েতনামে 3টা প্রজন্ম পর্যন্ত তারা সরকারি চাকরি পায় না, যারা স্বাধীনতা বিরোধী বা যুদ্ধ অপরাধী। ইউরোপে কোনো কালই সরকারি চাকরি পায় না এই যারা আপনার স্বাধীনতা যুদ্ধ বিরোধী, যুদ্ধ অপরাধী, তাদেরকে চাকরি দেওয়া হয় না। এটা কি আমাদের দেশে যখন বঙ্গবন্ধু রাজনীতি বন্ধ করলেন জামাত ইসলামের, যে বঙ্গবন্ধুকে হত্যা করে জিয়াউর রহমান ক্ষমতা দখল করে, উনি কি করলেন? বহুদলীয় গণতন্ত্র। আপনি বলেন কোন জায়গাটায়, কোন দেশে যারা যুদ্ধ অপরাধী তাদেরকে রাজনীতি করার সুযোগ দিয়েছে? জার্মান হিটলারের বিরুদ্ধে শোনেন, এগুলো জানতে হবে, আপনার মাধ্যমে জাতিকেও জানা দরকার। এই যে নাৎসি দলকে কোনো রাজনীতি করার সুযোগ নাই। বহু নাৎসি কর্মী আছেন এখনো যারা রাজনীতি করতে চান, কিন্তু তাদের সুযোগ নাই। বঙ্গবন্ধু এখানে রাজাকারদের, আলবদরদের, জামাত ইসলাম রাজনীতি বন্ধ করে দিয়েছিলেন, ওনারা সেই জায়গায় সুযোগ করে দিলেন যুদ্ধ অপরাধীদের। এখন যেটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কি বলেছেন? তার কাছে একটা প্রশ্ন করেছেন, আপনি একজন সাংবাদিক, আপনার তো মনে থাকার কথা। যখন একজনের প্রশ্ন করছে, একজন মুক্তিযোদ্ধার সন্তান আরেকজন হলো রাজাকারের সন্তান, দুজনই যদি পাশ করে, তাহলে পরে আপনি কাকে চাকরি দেবেন? একটা চাকরি। উনি তখন বলেছেন যে রাজাকারের বাচ্চা কি চাকরি পাবে? এটা তো স্বাভাবিক কথা যে প্রথমে আমরা মুক্তিযোদ্ধাদেরকে এই জন্য দেব, বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা। এই যারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, কষ্ট করে, এই যে আমরা এখানে দুজন মুক্তিযোদ্ধা আছে, আমি জানি না এখানে আর কে কে আছেন, যারা মুক্তিযুদ্ধ করে, কাজী ফিরোজ সাহেব জানেন যে কি কষ্ট আমাদের করতে হয়েছে, কিভাবে আমাদেরকে দিন কাটাতে হয়েছে। সেই মুক্তিযোদ্ধারা আজকে যদি তাদের সন্তানদেরকে চাকরির প্রশ্নটা আসে, এই জন্য মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারীরা যদি রাষ্ট্র পরিচালনা না করে, ওই পদে না থাকে, তাহলে এই রাষ্ট্র মুক্তিযুদ্ধের ধারায় পরিচালিত হবে না। আমি একটা উদাহরণ দিই, শেষ করতে হবে। অপারেশন জ্যাকপট নামে সবচাইতে বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সবচাইতে একটি যে নৌ কমান্ডোরা এক রাতে এক সময় 4টা বন্দরে 26টা জাহাজ ডুবিয়ে দিয়েছিল 1971 সালের 15 আগস্ট তারিখে। সেই জাহাজ ডুবানোর উপর একটা ছবি নির্মাণের জন্য আমি উদ্যোগ গ্রহণ করেছিলাম। সেই আমার যে সেক্রেটারি মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন না বলে আমি যখন একটা শেষ সময় তাকে বারবার বললাম এটা শুরু করেন, ধন্যবাদ। সুতরাং এইটাই হলো দুর্ভাগ্য যে চেতনা যারা ধারণ করে না, তারা যদি ক্ষমতায় থাকে, তাহলে সেই রাষ্ট্র মুক্তিযুদ্ধ। সুব্রত চৌধুরী, আপনি বলুন যে এই আন্দোলনটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করছেন? ধন্যবাদ। শাহজাহান ভাই যদি বলে সারা রাত বলতে পারবে, সমস্যা তো ওখানে, অতি কথনে আমরা এগোতে পারছি না। আপনাদের সময় কথা কম না, আপনি কয়ে দেন। বিষয়টা হচ্ছে এই যে দ্বিতীয় পর্যায়ের আন্দোলনটা করলো, বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কার, এটা তো শুরুতে শেষ করে দেওয়া যেত। কেন এটা নিয়ে প্রত্যেক দিন সম্মেলন করে তাদের বিরুদ্ধে গালাগালি, শেষ মুহূর্তে এসে ছাত্রলীগকে ওখানে ঝাঁপিয়ে পড়ার জন্য আহ্বান জানালো? স্মার্ট বাংলাদেশ, তাদের কাজ তো সব কিছুর মধ্যে স্মার্ট থাকবে, এখন তো সব দেখি আনস্মার্ট। ওনারা মুখে বলবে স্মার্ট, কাজগুলো করবে আনস্মার্ট। কোনো একটা প্রবলেম ওনারা সলভ করতে পারে না। ওনাদের মধ্যে গণতান্ত্রিক কোনো মন মানসিকতা আমরা দেখছি না, নানান কারণে। এত বছর ধরে ক্ষমতায় থাকলে মানুষের একটা বৃত্ত, বৈভব, ক্ষমতার মোহ এবং ক্ষমতা চলে যাবে সে বইয়ে সবসময় আতঙ্কিত থাকেন ওনারা, যে কারণে ওনারা
কাউকে কেয়ার করেন না। পুরা জিনিসটা আজকে যে যে 6টা জীবন নাশ হলো, এটা তো দায়ী তারা, সরকার, আওয়ামী লীগ এবং ছাত্রলীগ। আজকে একজন মারা গেছে। তাহলে যাবে, কারণ তারা জিনিসটাকে এমনভাবে ডিল করেছে যেন কিছুই না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কথায় কথায় বিচার বিভাগ বলেন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বলেন, এটা তো আপনার জানা উচিত। আপনার আশেপাশের লোকজন নাই? হ্যাঁ, যত মামলায় পেন্ডিং থাকুক, যত স্টে অর্ডার থাকবে, যত স্ট্যাটাস, আমরা যদি দুই পক্ষ বসে একটা সলভ করি, দুই পক্ষ বসে যদি একটা সলভ করি বা ঐক্যমতে পৌঁছাতে পারি, সেটা কোর্টে গিয়ে বললেই তো হয়। নির্যাতিত করে দেয়, হ্যাঁ, নির্যাতিত করে দেয়। এগুলো কোনো বিষয় না। শুধু চাইতে আমরা হবে, হাইকোর্ট চাইতে হবে। দেখাচ্ছি, সুপ্রিম কোর্ট দেখাচ্ছি, বিচারাধীন বলতেছি। বিচারাধীন মামলা তো আমরা যদি সবাই একমত হয়ে জাতীয় স্বার্থে কোর্টকে গিয়ে বলি, আমরা এটা সলভ করে ফেলেছি, আগামীকাল- বা আমাদের এই এটা আগামীকাল হ্যাঁ, নিয়ে আসেন, লিস্টে নিয়ে হ্যাঁ, আসেন। এটা হাইকোর্টেরও অনুমোদন নেওয়ার কিছু নেই। এটা তো নির্বাহী বিষয়। শোনেন, অনেক মামলা নির্বাহী আদেশ আমরা যখন চ্যালেঞ্জ করি, আমাদেরকে পত্রপাঠ বিদায় করে বলে যে গভর্নমেন্ট পলিসি ম্যাটার, পলিসি গভর্নমেন্ট ডিসিশন ম্যাটার, এটা তো আমরা হাত দেব না। হ্যাঁ, তা আবার কোনো কোনো ক্ষেত্রে দেখি যে ব্যতিক্রম হয়। এটা গেল একটা। আরেকটা হচ্ছে এই যে জিনিসটাকে আপনারা লিঙ্গারিং করতে করতে আমাদের, আপনি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোমলমতি, তো কোমলমতি হলে তো আপনি যে কোনো সময় ডাকতে পারেন। আপনি কেন বারবার ওবায়দুল কাদের সাহেবকে দিয়ে এমন বক্তব্য দিচ্ছেন, আন্দোলনে তো আরও ঘি ঢেলে দিয়েছেন। এবং আমি বর্তমান এই প্রজন্মের ছাত্ররা যে এত বড় একটা আন্দোলন করলো, আজকে সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ, পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কলেজ এবং প্রাইমারি স্কুল পর্যন্ত। কোথায়, কীভাবে রাষ্ট্র চালাচ্ছেন উনি? এত বড় একটা দায়িত্বশীল মানুষ, ওনারা এইটা কী ডাকাল আমাদের দেশকে? প্রাইমারি স্কুলের ছেলেরা কি করেছে, তাদের স্কুল কেন বন্ধ করে দিয়েছেন? এগুলোর দায়িত্ব কিন্তু নিতে হবে। জবাবদিহিতা নাই বলেই এগুলোর কোনো উত্তর তারা দিতে পারবে না। সুতরাং আজকে সারা দেশে যে একটা, আমি তো বলবো যে একটা, কি বলবো, একটা অশনি সংকেত ওনারা নিজেরাই সৃষ্টি করেছেন করিয়া, এখন এরে দোষ দেয়, ওরে দোষ দেয়, বিএনপি, জামাত, অমুক, রাজাকার ইত্যাদি। আর ভাই, এখানে তো মুক্তিযুদ্ধের নাতি পুতি, রাজাকার নাতিপতি, এর বাইরেও তো আরো শ্রেণী আছে। জি। এদেরকে তো আপনারা চিনেই রাখছেন না। শুধু রাজাকার আর মুক্তিযোদ্ধা, এই আমি ঝগড়া আসবো। জাতিতে বাংলাদেশকে ফেলে দিয়েছেন। এখানে আরো মানুষ আছে তো, ধন্যবাদ, 18 আমি কোটি আবারও মানুষ, আসবো। এটার বাইরেও তো আছে। তাদের সম্পর্কে তো আপনাদের কোনো চিন্তা ভাবনা নাই। আবার আসবে সুব্রত চৌধুরী আপনার কাছে। কাজী ফিরোজ রশিদ, আপনার কি মূল্যায়ন আছে এই প্রসঙ্গে? বিশেষ করে অনেকেই বলবার চেষ্টা করেন, জনাব ফিরোজ রশিদ অনেকে বলবার চেষ্টা করলেন যে প্রথম থেকেই বিষয়টিকে সমাধান করা যেত এবং আওয়ামী লীগের বেশ কিছু নেতা, দায়িত্বশীল নেতা, তারা অর্থাৎ অনেকে বলবার চেষ্টা করেছেন, সুব্রত দাও বলবার চেষ্টা করেছেন যে তারা উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন যে বিষয়টি অর্থাৎ প্রথম দিকে সমাধান হতে পারত। আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমেই এই যে সকল ছাত্ররা তাদের ন্যায্য দাবি দেওয়া আদায় করতে গিয়ে রাজপথে তাদের জীবন দিয়েছে, তাদের রুহের মাগফিরাত কামনা করছে এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আসলে এই দেশের সবসময় আমরা সবাই ছাত্রতা ছিলাম। এখানে শাহজাহান ভাই আছেন, উনি কলেজে ভিপি ছিলেন, জিএস ছিলেন, দীর্ঘদিন রাজনীতি করেছেন, পুরখা রাজনীতিবিদ, ছাত্রনেতা থেকে আজকে এখানে আসছেন। আমার ডান দিকে মুক্ত বসা আছেন, ছাত্রনেতা ছিলেন, সুব্রতদা ছিলেন, আমি আর সবাইকে জানি না। তা আমরা তো ছাত্র রাজনীতি করেছি। ছাত্ররা সবসময় যখনই অন্যায়, অত্যাচার, অবিচার সমাজে দেখা দিয়েছে, ছাত্র কিন্তু সবসময় সামনে গেছে। আপনি দেখবেন 1952 ভাষা আন্দোলন, 62 শিক্ষা আন্দোলন, 66 6 দফা আন্দোলন, 69 আন্দোলন, আগরতলা সন্দেহ মামলায় বঙ্গবন্ধুকে যখন গ্রেপ্তার করেছে তার বিরুদ্ধে আন্দোলন, 71 সালের মুক্তিযুদ্ধ, সব কিন্তু ছাত্রদের। এমনকি আমাদের বুদ্ধে, এরশাদের বুদ্ধে যে আন্দোলন করেছে তার প্রধান এই ছাত্ররা ছিল। পিছিয়ে পরে রাজনীতিবিদরা আসেন। সবসময় কিন্তু রাজপথে ফয়সলা করতে হয়েছে। এমনকি আপনি একমত হবেন আমার সাথে সাংবাদিক হয়ে, কাদের মোল্লার জনাব ফাঁসি। ফিরোজ রশিদ, আপনার কাছে অনেক কিছু শোনার আমি- আছে, আমি- যেহেতু আমি- আপনার একটা অনেক প্রশ্ন আছে আপনার কাছে। বিরতির পরে আমি আবার আপনার কাছে আসছি, যেহেতু আপনি একটা ছাত্র আন্দোলনের ইতিহাসে গৌরবোজ্জ্বল ধারায় আপনি সম্পৃক্ত ছিলেন। দর্শক, নিশ্চিত ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত গোল টেবিলের সঙ্গে আছি আমি সেলিম আমরাও খান। আজ আমাদের আলোচনার বিষয় কোন পথে কোটা আন্দোলন। ফিরছে আলোচনায় এই পর্যায়ে আবারও যাচ্ছি কাজী ফিরোজ যোশী। আপনি যেখানে বলছিলেন যে প্রধানমন্ত্রী যে প্রেস কনফারেন্সের কথা আপনি বলছিলেন। জি হ্যাঁ, আমি বলতেছিলাম যে এই যে আন্দোলন, আমাদের দেশের ছাত্ররা সবসময় কিন্তু রাজপথে তাদের বুকে রক্ত দিয়ে কিন্তু সমস্ত অধিকার প্রতিষ্ঠা করেছে। একটা গৌরবোজ্জ্বল ইতিহাসে দেখে ছাত্র আন্দোলন রয়ে গেছে। আমি সেইগুলো ধার্মিকতা বলতেছিলাম যে 52 সাল থেকে 62, 66, 69 আগরতলা ষড়যন্ত্র মামলা বঙ্গবন্ধুকে জেল থেকে কোনো কোর্ট খালাস দেয় নাই, ছাত্র আন্দোলন করে বের করে নিয়েছে। 69 গণ আন্দোলনে, 71 মুক্তিযুদ্ধে এদের ছাত্র অংশগ্রহণ করেছে, তারপরে এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র অংশগ্রহণ করেছে। এমনকি কাদের মোল্লার যে ফাঁসি হয়েছে, প্রথম তো আইন ছিল, এখানে আইনজ্ঞ আছেন যে এইটার বিরুদ্ধে আপিল করা যাবে না অ্যাপিলেট ডিভিশনে। অতএব হাইকোর্টে সেই কাদের মোল্লা যাবজ্জীবন হয়ে গেল। গণজাগরণ মঞ্চ হইলো, তারা বলল যে এটা আমরা মানি না, আইন চেঞ্জ করতে হবে, কাদের মোল্লার ফাঁসি চাই। তখন পার্লামেন্ট বসে আইন চেঞ্জ করে সেই তারপরে কাদের মোল্লার গেল অ্যাপিলেট ডিভিশনে ফাঁসি হয়ে গেল। ছাত্ররা বাধ্য আমার করেছে। কথা যে এখন এই যে এখন কে রাজাকারের প্রশ্ন আছে, রাজাকার প্রধানমন্ত্রী তো ওইভাবে বলে নাই। দুর্ভাগ্য কি জানেন, সাংবাদিকরা এই যে একটা কথা আছে, আমাকে একটু আগে সাধারণত মনে করে দিল। আগে আমরা খুব বই দেখতাম, সিনেমা বই, পাকিস্তান আমলে সাগরিকা, সাপমোচন, অগ্নি পরীক্ষা, পথ হলো দেরি, এই সমস্ত বই। তো পথ হলো দেরির একটি ভালো ডায়লগ ছিল, কেদার দেখে বলছে যে কেদার দা এত তেল দেন কেন? তেল নিজের চরকায় তেল দেন, নিজের তরকারি তেল দেন। তখন বলছে তেল দেওয়ার যার অভ্যাস সে চরকা পাইলেই তেল দেয়। এখন মাননীয় প্রধানমন্ত্রী যখন সুযোগ দেন আপনাদের সাংবাদিকদের যে আপনারা প্রশ্ন করেন, প্রথম ছিল যে একটি ইন্টেলিজেন্ট প্রশ্ন করেন বলে দিছিল, সে বলছে যে আমি একটি বোকার মতন প্রশ্ন করতে চাই। তারপর শুরু করলো, মাননীয় প্রধানমন্ত্রী দুইজন যদি আসে একসাথে, একটি মাত্র পদ, যে রাজাকারের সন্তান অথবা তার নাতিপুতি বা মুক্তিযোদ্ধার নাতিপুতি, আপনি কাকে দেবেন? স্বভাবতই মাননীয় প্রধানমন্ত্রী তখন বলবেন যে আমি মুক্তিযোদ্ধার সন্তানদের দেব। উনি 100 বার বলবেন, এই দেশ স্বাধীন করেছে মুক্তিযোদ্ধারা। কিন্তু এই প্রশ্নটা কি করা উচিত ছিল তাকে ওই সময়? এইটা নিয়ে ওই রাত্রিবেলা ঝড় উঠলো, আমরা সবাই রাজাকার, আমরা সবাই রাজাকার, নাকি এই স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। তারপর একটা স্লোগান বলছে কে সরেছে। যাই হোক, আমরা ওটাও দাম নেই, কারণ ছাত্ররা একটা হালকা স্লোগান দেবে। 71 সালে কেরা রাজাকার, কেরা মুক্তিবাহিনীরা শেষ হয়ে গেছে। এখন স্লোগান দিয়ে কেউ রাজাকারও হইতে পারবে না, মুক্তিযোদ্ধা হইতে পারবে না, ফিরোজ কেউ না। এখন আমি বলতে চাইছি যে এই যে সাংবাদিকরা আপনারা এই যে এক ফোঁটা দিয়া আজকে এত বড়টা সর্বনাশ করলেন, 7 জন জীবন দিয়ে দিল, দায়িত্ব কে নেবে বলেন? কে এই দায়িত্বটা নেবে? না, জনাব আপনারা ফিরোজ, আমি নেবেন? ছোট্ট নেবেন প্রশ্ন না। করি। কিন্তু এই ধরনের জনাব ফিরোজ, আপনি বলুন যে ছোট্ট প্রশ্ন করি, সেটা হচ্ছে যে প্রথম থেকে যখন আন্দোলন দানা বেঁধে উঠলো, তখন কি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যেত একদম আলোচনার সোজা জন্য? ছিল, সেটি কেন একদম হলো সোজা না? ছিল। আমি একটা কথা বলি যে একদমই না করে এই যে যারা, আমি তো মনে করি যে ওবায়দুল কাদের সাহেব রাজপথে আন্দোলন সংগ্রাম করছেন, উনি ছাত্র রাজনীতি করেন, ছাত্রনেতা ছিলেন, সেইখান থেকে আজকে উনি আওয়ামী লীগের মতন বড় সংগঠনের সেক্রেটারি জেনারেল। ওনার এত হার্ড লাইনে না গিয়ে প্রথম বলা হচ্ছে, বাবা তোমরা আসো, তোমরা আমার সাথে বসো, চা খাও। সাধারণ ভাই ছাত্রনেতা ছিল, আওয়ামী লীগের তো প্রথম সারিতে যারা বসে ওনার পাশে সবাই ছাত্র রাজনীতি করে আইছে, ছাত্র প্রেসিডেন্ট সেক্রেটারি বা এই ধরনের ছিল। যদি বসতো, তাহলে আজকে তোমরা কি চাও, ঘটনা ঘটতো। তৈলি কিন্তু তারা বলতো যে আমরা কোটা বাতিল চাই নাই, কোটা সংস্কার চেয়েছি বলে, ওকে তোমাদের সংস্কার হবে। বিষয়টা আসতে পারে। এখনো সম্ভব, 7টা জীবন তো গেছে। জি, ধন্যবাদ। কালকে দেখেন তারা দেশে ধন্যবাদ। শাটডাউন করে দেশে। আমি ধন্যবাদ। বলি এক সেকেন্ডে শেষ করে দিচ্ছি, এখনো সম্ভব। অ্যাটর্নি জেনারেল যাইয়া আগামীকাল যদি মাননীয় সে প্রধান বিচারপতির কাছে দরখাস্ত দেয় যে আমরা আগামী রোববারে শুনানি করতে চাই দেশের ব্রেসব্যান্ড পরিস্থিতিতে, এবং প্রধান বিচারপতি দেবেন ফুল বেঞ্চে বসে, এইটা 1 মিনিটে শেষ করে দেবেন। ধন্যবাদ। আবারও আসবো আপনার কাছে। শেখ রবিউল আলম, আপনি কি বলেন? বিশেষ করে যে যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে, আজকে বলা হয়েছে যে এই আন্দোলনের সঙ্গে কোটা বিরোধী আন্দোলনের চালিকা শক্তি হচ্ছে এখন বিএনপি জামাত কথা বলা হচ্ছে, এবং আজকেও শিবির মিছিল করেছে, ছাত্রদল জঙ্গি মিছিল করেছে, তারা বলবার চেষ্টা তাদের ভাষ্য অনুযায়ী। আপনি কি মনে বলবেন? আমি এই বক্তব্যের মধ্যে কোনো রাজনীতি দেখছি না। আওয়ামী লীগের ব্যর্থতার
অন্যের উপর দায় চাপানোর একটা চেষ্টা করছে। আমি প্রথমেই স্মরণ করতে চাই এই কুঠা আন্দোলনে যারা শহীদ হয়েছেন 7 জন ইতিমধ্যে, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের আরোগ্য কামনা করছি। দেখেন, ছাত্ররা একটা ন্যায্য, যৌক্তিক, বৈষম্য বিরোধী এবং সংবিধান সম্মত দাবি নিয়ে আন্দোলন করছিল এবং তাদের আন্দোলন শান্তিপূর্ণভাবেই চলছিল। তারা কোনো বিশৃঙ্খলা তৈরি করেনি, কোনো নাশকতা তৈরি ঘি করেনি। ঢাললো কে? আওয়ামী লীগের যে সরকারটি বর্তমান আছে তাদের দম্ভ এবং পেশি শক্তি ব্যবহার করে ন্যায্য আন্দোলনের দমনের মানসিকতা থেকেই এই ঘি ঢালাটা হয়েছে। ওবায়দুল কাদের সাহেব দায়িত্বশীল পলিটিশিয়ান এবং আওয়ামী লীগের রাজনৈতিক দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি বললেন ছাত্রলীগ প্রস্তুত আছে এবং তার পরের দিনই কিন্তু এই ছাত্রলীগ সেখানে গিয়ে হামলা করেছে। আপনি জানেন, এটা তো প্রতিষ্ঠিত, প্রমাণিত, দৃশ্যমান। এটা নিয়ে তো তদন্তের দরকার নাই, আমরা যারা এই সমাজে বসবাস করি সবাই জানি। এখন প্রশ্ন হলো যে একটা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে ছাত্রলীগ কেন এটা করতে গেল? কারণ বর্তমান যে ছাত্রলীগ, আমি বিশ্বাস করি তারা ছাত্রদের প্রতিনিধিত্ব করছে না, তারা এই সরকার একটা পেটোয়া বাহিনী হিসেবে কাজ করছে। এবং আপনি এও বলতে পারেন যে প্রক্রিয়ায় তারা দমন নিধন করতে গিয়েছে সেটা এক ধরনের এই সরকারের বেসামরিক বাহিনীও বলতে পারেন। আচ্ছা, এখন প্রশ্নটা হলো যে এই যে দমন নিধনের পথ সরকার বেছে নিলেন একটা ন্যায্য দাবিতে, সেটাই হচ্ছে সংকট। যার জন্য আমি বলছি এ দায় রাষ্ট্রের, আর এর সাথে যুক্ত সরকার। রাষ্ট্রের কেন দায়? রাষ্ট্র এমন একটা সরকারকে হজম করতে হয়েছে যে সরকারটি রাষ্ট্র, সরকার, আওয়ামী লীগ এবং ধরেন পেশি শক্তিকে এক করে ফেলেছে। রাষ্ট্রের মেশিনারিজগুলি আর ফাংশন করছে না। ছাত্রলীগ যে তাণ্ডব চালিয়েছে, যে নিরস্ত্র নিরীহ ছাত্রদেরকে হত্যা করেছে, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ছিল, তাদেরকেও কার্যত কোনো ভূমিকা নিতে দেখবেন না। তারাও কিন্তু ছাত্রলীগের সহযোগী শক্তি হিসাবে, এবং ছাত্রলীগ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এক হয়ে কোনো জায়গায় হেলমেট বাহিনী, এর আগেও আপনি নিরাপদ সড়ক আন্দোলনে, কুঠা আন্দোলন তাদের ব্যবহার করা হয়েছে। ওই একই প্রক্রিয়ায় সরকার কিন্তু আপনার এই আন্দোলন নিয়ন্ত্রণ করতে গিয়েছে। আমি শাহজাহানবাগের সাথে ওখানে একমত। পৃথিবীর অনেক দেশে আছে যেখানে যুদ্ধ অপরাধীদের চাকরি হয় না, আছে। আচ্ছা, আপনি সেটা করেন, বাংলাদেশেও যুদ্ধ অপরাধীদের চাকরি হবে না, সেটা করেন। কিন্তু যুদ্ধ অপরাধীর কারা? আপনি দলীয় বিবেচনায়, রাজনৈতিক বিবেচনায় একটা লিস্ট করেছেন 2,69,000 বা 79,000 মুক্তিযোদ্ধা। এখন তারাই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, অথবা ধরেন আমাদের মুক্তিযোদ্ধা শ্রেষ্ঠ সন্তান, আর বাকিরা রাজাকার বা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এভাবে যখন রাষ্ট্র দেখে তখনই সমস্যাটা তৈরি হয়। যেমন ধরেন রাজাকারের লিস্ট করার উদ্যোগ কিন্তু এই সরকার নিয়েছিল, এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় নিয়েছিল। 10,000 রাজাকারের লিস্ট করা হয়েছিল, তাদের নামও প্রকাশ করা হয়েছিল। পরবর্তীতে দেখা যায় ওই 10,000-এর মধ্যে 8,000 জন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত। তারপর ওই লিস্ট কিন্তু বাতিলও করতে হয়েছিল। তার মানে কি? রাজাকাররা আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত হয়েছে। এবং এই বিশ্ববিদ্যালয়ের হামলার ধরনও যদি দেখেন, সেটাও হচ্ছে পাকিস্তান আমলে যে রাজাকাররা ন্যায্য দাবির প্রতি দমন করেছিল, নিধন করেছিল। আর আজকে 2024 সালে বাংলাদেশের মানুষ যখন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করছে, ন্যায্য দাবিতে আন্দোলন করছে, মেধার মূল্যায়নের জন্য আন্দোলন করছে, একই প্রক্রিয়ায় সেই 71-এর রাজাকারদের মতোই আপনার এইটা সেই দমন পীড়ন নীতি সরকার বেছে নিয়েছে। তার মানে হচ্ছে যে 71-এর রাজাকার আর বর্তমান সরকারের যে পলিসি দমন নিধনের, কিন্তু একই, এক মুদ্রার এপিটোপিট। আচ্ছা, ধরেন সেই 7,000-এর আমি বললাম 8,000 আওয়ামী লীগের মধ্যে রাজাকার পাওয়া গেল। শাহজাহান ভাই এখানে আছেন, সেই লিস্টটা বাতিল করা হলো, তারা কি আওয়ামী লীগ থেকে চলে গিয়েছে? আওয়ামী লীগ কি ওই যে 8,000 রাজাকার, লিস্টেড রাজাকার করতে গিয়েছিল যেটা আওয়ামী লীগ, সেটা এখনো আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত আছে, তাদের কি ওই সংগঠন থেকে বহিষ্কার করেছে অথবা বেছে বের করে দিয়েছে? করেনি কিন্তু। অর্থাৎ তারা কিন্তু আওয়ামী লীগের মধ্যে আছে। আপনি একটা ন্যায্য দাবিতে আন্দোলন করলে রাজাকার তকমা দিবেন, এটা কিন্তু রাষ্ট্রের জন্য বড় বৈষম্য। প্রধানমন্ত্রীর বক্তব্য আজকে আমি শুনেছিলাম, আমি পরিবর্তন পেয়েছি দুটি, একটা হচ্ছে গেটআপে পরিবর্তন আর কণ্ঠস্বরটা একটু নরম। কিন্তু তিনি কিন্তু আওয়ামী লীগের প্রধান সভানেত্রী হিসেবে বক্তব্য দিয়েছেন। তিনি একটা কথা বলেছেন, অনর্থক 7টি প্রাণ চলে গেল। 7টি প্রাণ অনর্থক গিয়েছে? আওয়ামী লীগের সহযোগী সংগঠনের বন্ধুরা বেপরোয়া হয়ে দেশীয় অস্ত্র শস্ত্র এবং আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে হত্যার শিকার হয়েছে এই সমস্ত আমাদের মেধাবী ভাই বন্ধুরা ন্যায্য দাবিতে আন্দোলন করতে গিয়ে। সেটাকে আপনি অনর্থক বলবেন? আর আপনি যদি অনর্থক হিসেবে উপলব্ধি করেন, তাহলে আপনি প্রধানমন্ত্রী হিসাবে কি ফাংশন করলেন? আপনার এই বক্তব্য কিন্তু জাতীয় কোনো গুরুত্ব পেল? নিশ্চয়ই তা পায়নি। তিনি ওখানে আরও বলেছেন যে উস্কে দিচ্ছে কারা? যারা হত্যার সাথে জড়িত, যাদের আক্রমণে আজকে সারা বাংলাদেশ ধরেন শোকে মর্মাহত,
সাধারণ ছাত্ররা আজকে অনিরাপদ, যেখানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হলো, সেটাকে আপনি বলছেন উস্কানিদাতাদের খুঁজছেন, কিন্তু যারা এর সাথে যুক্ত তাদের খুঁজছেন না, তাদেরকে আপনি গ্রেপ্তার করেননি। আমি এই জন্য আবার উনি বলেছেন অভিভাবকদের শাসিয়েছেন যাতে সন্তানরা না আসে, এটা রাষ্ট্রের নির্বাহী প্রধান হিসাবে উনি বলতে পারেন না। আবার বলেছেন যারা মারা গিয়েছে তাদেরকে উনি কি দেবেন, জীবিকার ব্যবস্থা করবেন। আপনি জীবন নিয়ে জীবিকার ব্যবস্থা করবেন? কুঠা আন্দোলনে যারা এসেছিল তাদের জীবিকার অভাব, ধন্যবাদ। তারা দেশের স্বার্থে, মেধার স্বার্থে, রাষ্ট্রের, আমি আবারও বলছি যে সংবিধান পরিপন্থী নয়, সংবিধানপন্থী আন্দোলন করতে গিয়ে জীবন দিল, তাদেরকে জীবিকার আপনি নিশ্চয়তা দিতে চান। তার মানে আমি আরেকটা কথা বলে শেষ করব, শাহজাহান ভাইয়ের সাথে আমি একমত, মুক্তিযোদ্ধারা দেশের সম্মানিত সন্তান, আমাদের দুইজন মুক্তিযোদ্ধা এখানে আছে, শ্রেষ্ঠ সন্তান। কিন্তু সমস্যা হচ্ছে তখন যখন মুক্তিযোদ্ধারা রাজনৈতিক ব্যবহারের শিকার হয় এবং সরকার যখন মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক ব্যবহার করতে চায়, সেটাই আপত্তিকর, সেটার বিরুদ্ধেই আন্দোলন। ধন্যবাদ, আবারও আসবো। এ পর্যায়ে যাচ্ছি নূরজাহান বেগম মুক্তা, আপনার কাছে যাই এবং আমি একটি প্রশ্ন ছুড়ে দিই আপনাকে। সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7:30 জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং তিনি সেখানে বলেছেন, আমার বিশ্বাস কোট আনকোট আদালত শিক্ষার্থীদের ন্যায় বিচার দেবে, অর্থাৎ তিনি ন্যায় বিচারের কথা বলেছেন, যে তিনি বিশ্বাস করেন যে একটি ন্যায় বিচার হবে। কিন্তু 7:55 অনলাইনে ছাত্র সমাজ যারা কোটা বিরোধী আন্দোলনে যারা যুক্ত আছেন তারা যে আবার নতুন করে আন্দোলনের ঘোষণা দিয়েছে এবং তাদের একটি দাবি ছিল, সেই একটি দাবি থেকে 5টা দাবিতে রূপান্তরিত হতে হয়েছে। তাহলে কি এটিকে এক ধরনের প্রধানমন্ত্রীর আহ্বানের কে পাশ কাটিয়ে যাওয়াই কি না, বা তাহলে কি দাঁড়াবে আগামীকাল থেকে সারা দেশে? ধন্যবাদ আপনাকে এবং যারা বিশিষ্ট আলোচক এবং আরটিভির দর্শকদেরকে। আমি প্রথমেই বলবো, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার বাবা যখন মুক্তিযুদ্ধ যায় তখন আমার বয়স 5 বছর প্রায়। আমরা 3টি ভাই বোন ছিলাম, আমার বুড়ো দাদা দাদি ছিল, আমরা মা ছিল, আমরা গ্রাম থেকে গ্রাম ছুটে বেরিয়েছি, আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে এবং কখনো ভাবিনি যে আমার বাবা ফিরে আসবে, কিন্তু যুদ্ধ করেছে, জয়ী হয়েছে, ইনশাল্লাহ ফিরে এসেছে। আমি সেই মুক্তিযোদ্ধার সন্তান এবং আমার পাশে যারা আছেন দুইজন, ওনারাও বীর মুক্তিযোদ্ধা। আমি প্রথমেই একটা কথা বলবো যে দেখুন, কথা বললে তো অনেক কথাই বলা যায়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বক্তব্যটা দিয়েছেন, আজকে আমি প্রথমেই বলি না, 2018 সালে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হলো তখন মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে মেনে নিলেন এবং কি করলেন, সেটা বাতিল করলেন। সেই পর্যন্ত উনি যদি আন্তরিক না হতেন উনি কি করতেন? সেটা করতেন না। উনি আন্তরিক বলে পরে এটা আদালতে গেল কারা? কারা এটাকে নিয়ে আবার ঘোলাপানিতে, এখন কারা ঘোলাপানিতে মাছ শিকার করছে? কারা 2018 সালে কোটা বিরোধী আন্দোলনের সময় তারা বাতাস দিয়েছে? কারা নিরাপদ সড়ক চাই আন্দোলন যখন ছাত্ররা ফুঁসে উঠেছে তখন সেখানে বাতাস দিয়েছে? কারা আবার 2024-এ এসে বাতাস দিচ্ছে? কারা দিচ্ছে? বিএনপি দিচ্ছে, জামাত দিচ্ছে, নির্লজ্জভাবে দিচ্ছে। কারণ 17টি বছর আজকে তারা মাঠেও নাই, সংসদেও নাই, কোথাও নাই, তাদের অস্তিত্ব বিপন্ন। এই অস্তিত্ব বিপন্ন অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য তারা যখন ছাত্র সমাজ কোনো, যদি আমি যুক্তির খাতিরে ধরে নেই ন্যায্য কোনো আন্দোলনও করে, সেটার মধ্যে তারা বাতাস দেয়, দিয়ে সেটার উপর সওয়ার হতে চায় পর গাছার মতো। আজকে বিএনপির অবস্থা হলো সেটা। আমাদের ছাত্রলীগের বক্তব্য এমনও বলা হচ্ছে যে অর্থাৎ আপনারা বিএনপি জামাতকে একটা ব্র্যান্ডেড করবার চেষ্টা করেছেন, ছাত্রদের যৌক্তিক আন্দোলনকে অন্য খাতে নেওয়ার জন্য আপনারা ব্র্যান্ডেড করছেন, এরকম বলা হচ্ছে। ছাত্রদের যৌক্তিক আন্দোলন সেটা তো 2018-তেই শেষ হয়ে গিয়েছে। পরে তো আবার তারাই সংক্ষুব্ধ হয়ে হাইকোর্টে গেল, যাওয়ার পরে এটা এখন সর্বোচ্চ আদালতে বিচারাধীন। সর্বোচ্চ আদালতে বিচারাধীন বিষয় নিয়ে আমাদের কোনো কথা বলাও ঠিক না এবং আদালতেই সেটা ঠিক করবে। এই বিষয়টি নিয়ে কি বসা যেত না? আমাদের এখানে যারা নূরজাহান বেগম মুক্তা, বিষয়টি কি বসা যেত না? আপনি বলুন যে ওনাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, বসার তো দরকার ছিল না, নেতৃত্ব মেনে নিয়েছিলেন, ছাত্রদেরকে নিয়ে কি বসা যেত না? মেনে নিয়েছিলেন, পরে তো ওনারাই হাইকোর্টে গেলেন, ওনারাই তো হাইকোর্টে পরবর্তী গেলেন। পর্যায়ে এই যে যখন আন্দোলন চলছে সেই মুহূর্তে কি ওয়াদুল কাদের সাহেব কি বসতে পারতেন না ডেকে নিয়ে? অনেকে বলবেন, অনেকে বলবার চেষ্টা করছেন, সেই কথাই বলছি। 2018-তে তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেটা মেনেই নিয়েছেন, তারপরে হাইকোর্টে উচ্চ আদালতে গেছে। তো যাই হোক, প্রধানমন্ত্রী তো মেনে নিচ্ছে। এখন যেহেতু এটা কোর্টে চলে গেছে, এখন আমাদের এই যে সুব্রত দাদা আছে, আমি খুব রেসপেক্ট করি, খোকন ভাই আছে, আমি রেসপেক্ট করি, ওনারা যেভাবে কথা বললো তাহলে তো বাংলাদেশে কেন, পৃথিবীতে কোনোখানে কোনো আদালত থাকার দরকার নাই। আদালত ঘুমাক, আদালতের কোনো কাজ নাই, সব কিছু ধরে বেঁধে এনে আপনি আপোষ করে দেন, আদালতের দরকার কি তাইলে? ওনাদের কথায় সেটাই মনে হলো। আরে আদালতে তো যাওয়ার প্রয়োজনই ছিল না, মাননীয় প্রধানমন্ত্রী সলিউশন দিয়ে দিয়েছিলেন। আর এখন আমরা বলছি কি, আমরা কোর্টের যেহেতু সর্বোচ্চ আদালতে আছে, আমাদেরকে অবশ্যই সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকে আমি যেটা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাচ্ছি যে বিএনপি আজকে 17 বছর
বাইরে এই যে কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী আন্দোলন যারা করছে তাদেরকে বাতাসটা দিচ্ছে কে? তারাই তো দিচ্ছে, কারণ এরা হলো নিরীহ ছাত্র। হ্যাঁ, এদেরকে অস্ত্র সরবরাহ করছে কারা? আজকে তদন্ত তাই তো বেরিয়ে এসছে, গোয়েন্দা তদন্তে আজকে বিএনপির পার্টি অফিসে তল্লাশি করে অস্ত্র পাওয়া গিয়েছে। এগুলা কিসের নিদর্শন সেগুলো আমরা জানতে চাই। আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন, একটা কথা আছে, ভাত দিবার মুরুদ নেই কিল মারার গোসাই। বিএনপি নিজে তো আন্দোলন করতেই পারে না, ওই বেচারারা কোটা বিরোধী আন্দোলন করছে সেটার মধ্যে গিয়ে ভর দিছে। আরেকটা কথা আছে, লাভের গুড় পিঁপড়ায় খায়। ওই বিএনপি চাইতেছে ফায়দা লুটার জন্য, মাঝখান দিয়ে কতগুলা ছেলে প্রাণ দিল। এই হলো বিএনপির রাজনীতি। আমি আপনাকে আরেকটা কথা বলতে চাচ্ছি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যকে ওনারা এটাকে মিসগাইড করেন এবং বক্তব্যকে যেভাবে অপব্যাখ্যা করেন। উনি বলেছিলেন যে 2018 সালে আমি বিরক্ত হয়ে কোটা বাতিল করেছিলাম, অথচ এটাকে ওনারা বানাইছেন কি মাননীয় প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। উনি বলেছেন আমি বিরক্ত হয়ে, বিরক্ত মানে কি বোর্ড, আর বিরাগ হয়ে মানে হলো অ্যাংরি। উনি কিন্তু বিরাগ হয়ে বলেন নাই, বারবার বলতেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শপথ ভঙ্গ করেছেন। কতটা মানুষকে ওনারা মিসগাইডেড করেন। এরপরে ওনারা আরো কথা বলেছেন, ওনারা বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে কি রাজাকারের নাতিপুতিরা পাবে, এটা নিয়ে নাকি উনি সবাইকে রাজাকার বলেছেন। কোথায় উনি এটা দিয়ে কি রাজাকারকে সবাইকে রাজাকার বলা বোঝায়? কখনোই বোঝায় না। আজকে 1971 সালে এই যে দুইজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা এখানে আছে, আমার বাবাও ছিলেন। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা স্লোগান ছিল যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি। আর এখন সেই বিশ্ববিদ্যালয়ে আজকে 2024 সালে বলে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। এই যে রাজাকার তাদের মধ্যে কিভাবে ঢুকলো, এই জামাত শিবির এই বিএনপি তাদের মধ্যে ঢুকে সুই হয়ে ঢুকে হাল হয়ে বেরোচ্ছে। আজকে কতগুলা প্রাণ হারিয়ে গেল। আজকে কোটা ব্যবস্থার কথা বলে শাহজাহান ভাই সঠিক কথাই বলেছে, ফিরোজ ভাইও বলেছে, এই যে কোটা দিয়ে যারা মুক্তিযুদ্ধের কোটায় যাদের চাকরি হয় বা তাদেরকে কি ঘরের থেকে ডেকে নিয়ে চাকরি দেয় না, তারা প্রিলিমিনারিতে পাস হয়, তারা রিটেনে পাস হয়, তারা ভাইভাতে পাস হয়, তারপরে তারা তাদের যোগ্যতায় মেধা দিয়ে তারাও মেধাবী, তাদের চাকরি হয় তারপরে। আর সবচেয়ে বড় কথা হলো বলে কি পৃথিবীর কোনো দেশে নাকি কোটা নাই। আমি আপনাকে তথ্য উপাত্ত দিচ্ছি, ভারতে কোটা ব্যবস্থা আছে, আমাদের দেশে 56%, ভারতে আছে সাংবিধানিকভাবে স্বীকৃত, সেখানে 59.5%। তারপরে শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, মালয়েশিয়া, কানাডা, যুক্তরাষ্ট্রও কিন্তু আছে, এবং আরও আছে চীন, জাপানে আছে, এই সমস্ত দেশে আছে। কোটা কাদেরকে দেওয়া হয়? পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এখন আপনারা বলতে পারে যে যারা মহিলা তাদেরকে দেওয়া যায়, নৃগোষ্ঠী দেওয়া যায়, উপজাতি দেওয়া যায়, মুক্তিযোদ্ধা কি দেওয়া যায়? সেটা কি পিছিয়ে পড়া? অবশ্যই পিছিয়ে পড়া। 1971 সালের 10 মাসের বেশি আমি আমার বাবাকে দেখিনি, বাবার স্নেহ পাইনি, বাবার নার্সিং পাইনি। আমরা ছিলাম অনেক কষ্টে, খেয়েছি না খেয়েছি, মানুষের বাড়িতে ঘুরেছি, আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরেছে, ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে। আমি কি তখন যদি আমার বাবা আমার পাশে থাকতো কি আমি কি মেন্টাল সাপোর্ট পেতাম না? আমি আরেকটু ভালো পুষ্টি পেতাম। আমি কি পিছিয়ে যাইনি তখন? আমি আমার ভাই বোনরা পিছিয়ে যাইনি? অবশ্যই গিয়েছি। এবং আমাদের অনেকের তো প্রাণ দিয়েছে, অনেক মুক্তিযোদ্ধা নাই, অনেকে পঙ্গু হয়ে আছে, আহত যোদ্ধা, আহত মুক্তিযোদ্ধা। তাহলে এই যে কথাগুলা, তারা কি তাহলে পিছিয়ে নাই? তাদের যদি স্বজনরা যুদ্ধে না যেত তারা আরো ভালো থাকতো। অতএব এখানে স্বীকার করতে হবে আজকে বিএনপি না তারা যত যেই কথাই বলুক না কেন, কোটার প্রয়োজনীয়তা আছে। তবে হ্যাঁ, আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল, আদালত থেকে যে নুরজাহান বেগম মুক্তা, আমি আবারও আসবো আপনার কাছে। তবে একটি ছোট্ট সর্বশেষ প্রশ্ন করি, সেটি হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত অর্থাৎ ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু পদত্যাগ করছে, এর কারণটা কি আপনি কি মনে করেন? দেখুন, এটা আপনি কিন্তু একটা সুন্দর প্রশ্ন করেছেন, সংক্ষেপে বলবেন। সংক্ষেপে আমি বলি যে এতই যুক্তি যদি হয় তাহলে কেন তার পদত্যাগ করছে, সংহতি প্রকাশ করছে, যে স্টেটমেন্ট কারা করছে বলবো, পদত্যাগ তারাই করছে যারা কিনা অরিজিনাল ছাত্রলীগ না। এরাই হলো হাইব্রিড, এরাই হলো সুযোগ সন্ধানী, সুযোগে ঢুকে পড়েছে। হাইব্রিড আছে আপনাদের ভিতরে? অবশ্যই আছে, আমি কি অস্বীকার করব? একটা দল যখন লং টাইম ক্ষমতায় থাকে, আজকে যদি হাইব্রিড না ঢুকতো আমি আরো ভালো জায়গায় থাকতাম। তাহলে ক্ষমতার চারপাশে অনেক হাইব্রিড আছে, অবশ্যই আছে। ধন্যবাদ, আবারও আসবো আপনার কাছে। এক ধরনের চাটুকারের সৃষ্টি হয়। একটা দল অনেকদিন ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন আমরা পেয়েছি, কিন্তু অনেক চাটুকারের সৃষ্টি হয়েছে। মাহমুদুল খোকন, ধন্যবাদ। এগুলো ওনার বক্তব্য, ওনাদের মানে বক্তব্য হলো আওয়ামী লীগ করলে মুক্তিযোদ্ধা,
আর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ থেকে অন্য দল করে তাহলে সে রাজাকার। এগুলো তাদের একটা থিম, চিন্তা। এগুলো আমি মনে করি কোনো রিসেন্ট ইস্যু নিয়ে কোনো আলোচনা না। আর প্রথম হলো যেটা একটা ইস্যু আনছিল বেগম খালেদা সম্বন্ধে, উনি বলছিলেন নাকি হেফাজতে কত লোক মারা গেছে। এটা কত মারা গেছে এখন তো কত কেউ জানে না। একমাত্র ইয়ে আছে না, আইজিপি বেনজির, সে মহানগরের ইয়ে ছিল, পুলিশ কমিশনার ছিল, একমাত্র সে জানে, আল্লাহ জানে। আর নতুবা আওয়ামী লীগ শরীর চলে যাওয়ার পর গিয়া প্রকৃত ঘটনা বাইরে কত মারা গেছে, ক্লিয়ার। এর বাইরে কোনো উত্তর দিতে চাই না। দুই হলো যে আপনার বিএনপি অফিসে আপনার কোটা নিয়ে ছাত্র আন্দোলন করতেছে, চুক্তি, তাদের বৈষম্য, তাদের চাকরি দরকার, তাদের এই জন্য আন্দোলন করতেছে। আপনি নিয়ে আসছেন বিএনপি জামাতকে নিয়ে আসছেন, কেন নিয়ে আসছেন? বিএনপি আন্দোলন আসেই তারা বিএনপিকে দেশবাসী মনে করে এই সরকারের কোনো জনপ্রিয়তা নেই, চোর করে, ভোট চুরি করে, ডাকাতি করে, হ্যাঁ, এটা ক্ষমতা আছে, এদের কোনো ম্যান্ডেট নাই জনগণের। এটা মনে করে আমরা আন্দোলনটা আসি, আবার এদেরকে দরকার কি? এটা আপনাদের সাধারণ ছাত্র, এদের কোনো রাজনীতি কোনো মানে, বাট কিন্তু যে কোনো লোকের অধিকার আছে খারাপটা খারাপ বলা, ভালোকে ভালো বলা। বিএনপি করেন, জামাত করেন, রাজনীতি না করলো আপনি সব বলতে পারেন এটা খারাপ করতেছে, সরকার খারাপ করতেছে, এটা ভালো করতেছে। আপনি সাতজন আজকে নাকি শুনে আরেকজন মারা গেছে, 8জন হত্যা করলেন আপনি 8জনকে, তারা চাকরি চায়, হত্যা করলেন আপনি বলেন যে তাদের সাহায্য করবেন, আপনি অর্থে সাহায্য করবেন, মেরে ফেলে। আপনার সন্তান হলে কি করতেন আপনি? কি করতেন আপনি? এই উত্তর। আর তারা আপনাদেরকে কীভাবে বলবেন আপনি এরা রাজাকার বা এরা স্বাধীনতা সংগ্রামের লোক না? কে বুঝবেন আপনি? সার্টিফিকেট নাই। আমি হাজার হাজার লোক দেখাবো যার মুক্তিযুদ্ধ ছিল, তার সার্টিফিকেট পায় নাই। কারণ আপনার সাপ ওই যে কী আছে, একটা থানা পর্যায়ে কি একটা কমিটি করছেন, টাকা টোকা দিয়ে কেমনে কেমনে করছে, স্বাধীনতার পরে জন্ম সেগুলো মুক্তিযুদ্ধ বানাইছেন, আর প্রকৃত মুক্তিযুদ্ধ কিন্তু বাধা বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আমি জিজ্ঞাসা করতে চাই, জাম্মুকে বলে একটা কি আছে না আমাদের, হ্যাঁ, আজকে 52 স্বাধীনতার 52 বছর পর কেন আপনি মুক্তিযোদ্ধার তালিকা করছেন? কি আছে? মুক্তিযোদ্ধার তালিকা এখনো করছেন কেন? কারা করে? প্রকৃত মুক্তিযোদ্ধার তালিকা এখনো যাচাই বাছাই করছেন কেন? কারা করে? এই যে জাম্মুকা সরকার হ্যাঁ, করতেছে, জাম্মুকা এটা করে। কেন করছেন আপনারা? কেন 52 বছর করতে পারলেন আপনারা? এখন প্রকৃত মুক্তিযোদ্ধার বয়স এখন 70 বছর, আপনি এখন করতেছেন কেন এটা? এখনো আওয়ামী লীগ তো 25-26 বছর ক্ষমতায় ছিল, এই যাত্রায় ছিল 16 ক্ষমতায়, করতে পারলেন না কেন আপনারা মুক্তিযোদ্ধার তালিকা? প্লাস রাজাকার তালিকা করতে পারলেন না কেন আপনারা? কেন রাজাকার তালিকা করেননি আপনারা? কারণ আপনার ব্যয় তো রাজাকার ছিল নাকি? মানুষ বলে আত্মীয় সবই তো আপনারা। ওই যে কে জানি বললে একটু আগে 10,000 রাজাকার লিস্ট করছেন, 8,000 হলো আওয়ামী লীগ করে। কি করবেন আপনি? এটা করতেন আপনার, করে বলতেন যে এই রাজাকার। আপনি ছাত্রদের বলছেন রাজাকার, ছাত্রদেরকে আপনি বলছেন যে মুক্তিযুদ্ধ করে পাবেন, আপনি কোটার মধ্যে তাকে বন্দি করে রাখতেছেন, বৈষম্য সৃষ্টি করতেছেন। রাজাকার তাহলে করতেন আপনি, প্রথম ক্ষমতা এসেই এবার করে ফেলতেন, 95-96 করতে পারতেন আমরা। এরা রাজাকার, ঠিক আছে, এরা পাবে না। কিন্তু আপনি সবাইকে আপনি একটা গোষ্ঠী গেলে সুযোগ দিচ্ছেন, আপনি সুযোগ দিচ্ছেন আপনি। তারা কি আপনি গেলে সংবিধানে বলা আছে যারা অনগ্রসর তো মুক্তিযুদ্ধের সন্তান অনগ্রসর নাকি? সবাই অনগ্রসর? মোটেও না। এক অধিকার, একটা অধিকার। আপনার ছেলে, এই যে আমরা অনগ্রসর না, মাননীয় অধিকার। মন্ত্রী সাহেব, আপনার ছেলে কি অনগ্রসর? না, আপনার ছেলে কি সাহায্য দরকার? ফিরোজ ভাই ছেলে সাহায্য দরকার, মাননীয় মন্ত্রী দরকার। এনাকে যে তো- অনগ্রসর এটা- তারা আপনি সাহায্য করুন, সেটা মুক্তিযুদ্ধ অধিকার, একটা স্বীকৃতি। এক আপনি কেন এই যে শোনেন, সম্মান। আপনি বিএনপি ঢুকলেন কেন? আপনি ইউ আর এ লয়ার, টেল মি। সন্ধ্যার পরে একটা পার্টি অফিস ঢুকবেন আপনি, আপনার পারমিশন ছিল? আপনার কোর্টের পারমিশন ছিল? সার্চ ওয়ারেন্ট ছিল আপনার? ঢুকে গেলেন আপনি, ঢুকে যায় বলছেন যে তোমার এখানে এইটা পাওয়া গেছে, তোমার এখানে পাওয়া গেছে, এইটা পাওয়া গেছে। আপনি সরকারের লোক, পুলিশ, আপনি আওয়ামী লীগ পাঠাইছে আপনাকে বিএনপি অফিসে, বিএনপিকে একটা লেভেল করার জন্য। আপনি কিন্তু ঢুকে গেলেন আপনি একটা পার্টি অফিসে, কথা হয়তো ঢুকে গেলেন, পার্টি অফিস বন্ধ করে দেন আপনি। দেশে কি ইমার্জেন্সি চলতেছে? মৌলিকার কি স্থগিত আছে? কেন গেলে করতেছেন আপনি? বিএনপি অফিসে তো ককটেল পাওয়া গেছে 100। ওরাই তো জানে, আর কিন্তু ছিল না। বিএনপি শুনেন, এটা মিনিস্ট্রিকে নিয়ে যাইতো, বিএনপি মহাসচিব বলতে আমরা ঘেরা করে রাখছি বিএনপি অফিস, আপনি একটু দয়া করে আপনি নিজে আসা প্রতিনিধি পাঠান, আপনার সামনে কাজ কেউ তো নাই।
তারা নিজেই ঢুকে বুঝছে এটা পেয়ে গেছি। আপনার একটা আপনার ঘরে ঢুকে রাত্রিবেলা ঢুকতে সার্চ ওয়ারেন্ট লাগবে না? আপনার লাগবে? ফিরে তো আপনার তো সুপ্রিম কোর্টের লয়ার, বলেন আপনি কি বলতেন আমরা ঘেরা করে রাখতেন, ঘেরা করে ঘেরা করে বলতে মহান বলতে টেলিফোন করতেন যে ফখরুল আলম সাহেব আমরা সার্চ করবো, আপনি একটু আপনি নিজে আসেন, নতুন প্রতিনিধি পাঠান। তারা বুঝছি তো সার্চ করতেন, আপনি ম্যাজিস্ট্রেট পাঠাচ্ছেন, আপনি কিছু না, আপনি আইসা পুলিশ করতেছে। শোনেন, সবাই বিরোধী হতে চায়, সবাই সাবেক আইজিবি বিরোধী হতে চায়। বিরোধীর কোন অবস্থা দেখতেছে না, দেখতেছে না। এবং যদি সার্ভিং যারা অনেকে আছে, আমরা লয়ার, আমি নো কে কীভাবে টাকা নেয়, সার্ভিং পুলিশ অফিসার অনেক আছে, দু একজনের কাছে নাকি বিরোধী থেকে বেশি টাকা আছে, শুধু খুশি করার জন্য। বিরোধী এরকম করছিল আর ইলেকশনে, লাভ হয়েছে কি? আজকে তার ছেলে মানে চুরি করছে ছেলেমেয়ের জন্য, মুখ রাখতে পারে? যে শেষ করতে হবে। সরকার তো আপনার সরকার বেনজির বলেন, কাছে অফিসার বলেন, সবাই আপনি সেভ করতেছেন। প্রধানমন্ত্রী প্রিয় যদি 400 কোটি টাকার মালিক হয়, আমার প্রস্তাব মাননীয় মন্ত্রী আপনার কথা ধন্যবাদ। সভা উত্তর দিতে হবে। ধন্যবাদ মাহমুদ্দিন খোকন। আমি আবারও এবং সেই প্রধানমন্ত্রী পিয়ন আমার নির্বাচনী এলাকায় পুলিশ এসে আমার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে গেছে। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সে হেলিকপ্টার করে এই পীরের বাড়িতে গেছে দাওয়াত খেতে, আরো মন্ত্রী গেছে তার দাওয়াত খেতে। এবং সে পুলিশ চুলিশ বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে আমার 8,000 নেতা কর্মীর মামলা দিয়ে আটকা রেখেছে সে, এই যে পিয়ন। আর ও যদি 4,000 করে মালিক হয়, 400 কোটির মালিক হয়, আমি মনে করি আপনি যাই করেন, এই যে এমপি সাহেব আপনার কোম্পানি কয়েক হাজার কোটি টাকা আছে, আপনার কয়েক হাজার কোটি টাকা আছে, সবার 1,000 কোটি টাকা। ধন্যবাদ। রাষ্ট্র গরিব হয়ে গেছে, ধন্যবাদ। আওয়ামী লীগ নেতা লুটপাট করছে। ধন্যবাদ মাহমুদ্দিন খোকন। আর কোটায় ছেলে চাকরি চাচ্ছে, হত্যা করবে তাদেরকে, হত্যা চাকরি চাচ্ছে বলেন যে নাকি সব জায়গায় আপনার দুর্নীতি। এটা স্ট্যাটিস্টিক্স করবেন আপনারা, বলেন যে এত ইম্পোর্ট হচ্ছে, এত এক্সপোর্ট। রাখেন ভাই, শেষ করি। ওনাকে তো থামান না আপনি, আমি আবারও আসবো আপনার কাছে। আমি এত ইম্পোর্ট করে এক্সপোর্ট করছেন, সেখানেও দুর্নীতি। আধা ঘন্টা বাড়ায় না, না, আপনি ধন্যবাদ আপনি কেন খোকন ভাই। আসবো আপনার কাছে, আমি আবারও আসবো আপনার কাছে। রেভিনিউতে বেরিয়ে গেলেন কেন? এ পর্যায়ে যাচ্ছি জনাব সব জায়গায় শাহজাহান খান ভাই, আপনার কাছে যে আমি দুটি প্রশ্ন আপনাকে করতে চাই। শুধু সবের সমাধান হবে এই অনির্বাচিত ম্যান্ডেট বিল এবং ডিক্টেটর সরকারের পদত্যাগের মাধ্যমে। ধন্যবাদ। শান্তি আসবে। জনাব শাহজাহান খান এমপি, আমি আপনার কাছে একটি প্রশ্ন করি, যেটি আমি করেছিলাম, আমি উত্তরটি চাই। সেটি হচ্ছে যে প্রধানমন্ত্রী বক্তব্য দেওয়ার পরে কিন্তু এই কোটা বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু সেটিকে এক ধরনের প্রত্যাখ্যানই করেছে। অর্থাৎ কালকে তারা ব্যাপক গণ আন্দোলনে যাচ্ছে এবং তারা আহ্বান জানিয়েছে সারা দেশে প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাঝে সর্বত্র তারা আন্দোলনের ডাক দিয়েছে। তাহলে কী পরিস্থিতি দাঁড়াচ্ছে একটি দিক। অন্য একটি দিক হচ্ছে যে আন্দোলনটি একটা আন্তর্জাতিক পর্যায়ে একটি পরিমণ্ডলে একটি ধাক্কা গিয়েছে, সেটি জাতিসংঘের মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং পৃথিবীর বিভিন্ন অর্থাৎ ছাত্র অর্গানাইজেশন যেগুলো আছে, তারাও কিন্তু তীব্র প্রতিবাদ জানিয়েছে। এর ভিতরে অল ইন্ডিয়া ডেমোক্রেটিক স্টুডেন্ট অর্গানাইজেশন বলেছে যে দীর্ঘদিনের মুক্তিযোদ্ধা কোটা নীতি, যা দীর্ঘকাল ধরে ব্যাপক দুর্নীতি, স্বপোষণ ও যুব সমাজের মধ্যে বৈষম্যের সৃষ্টি করেছে। এবং তারা আরও বলেছে, শেষে বলেছে যে এই আন্দোলনের পক্ষে ও বাংলাদেশের সরকারের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে তীব্র জনমত গড়ে তারা আহ্বান জানাচ্ছে। অর্থাৎ বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া কিন্তু সারা পৃথিবী থেকে এসছে। এই বিষয়গুলোকে আপনারা কীভাবে ট্যাকেল করবেন শেষ পর্যন্ত? একদিকে আন্দোলন, অন্যদিকে আন্তর্জাতিক একটি চাপ যেগুলো আমরা লক্ষ্য করেছি বা আসছে, যেগুলো প্রেস্টিজগুলো, কীভাবে? আপনার এটা বলার আগে খোকন সাহেব একটু বলতে চাই, একটা গান শুনেছে, আমরা সবাই জানি, ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা আছে সবই ভুল। ওনারা আমাদেরকে বলতেছেন আমরা বিনা ভোটে গিয়া সরকার গঠন করছি, জনগণ ভোট দিছে বলেই তো সরকার গঠন করছে। এখন ওনারা যেহেতু ইলেকশনে আসেন নাই, ওনাদের এই যে আপনি কিন্তু এই যে ইন্টারাপশন করবেন না দয়া করে খোকন সাহেব, আপনার সবাই একেবারে নীরবে সব কথা শুনেছি, মনোযোগ সহকারে লিখে রেখেছি, আপনার সমস্ত উত্তর দিতে পারবো। আমি হাসতাম ভাই। আচ্ছা, তো কারণ আপনার সঙ্গে আমার তো হার্ট টু হার্ট রিলেশন, কাজে কাজে কোনো নিয়ে মনে হয় ঝগড়াঝাটির কোনো কারণ নেই। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই গানটা কেন বললাম, আপনারা নিজেরাই কিন্তু আপনাদের ভুল পথের হিসাব নিকাশ এখন করছেন। আপনারা নির্বাচন করলেন না, আওয়ামী লীগ কিন্তু নির্বাচন বর্জন করছে, এরকম ঘটনা খুবই কম। একটা হলো 88 সাল, আর একটা হলো আপনাদের 2012 দিনের পার্লামেন্টে
যে 96 2000 কত এটা? 96 সালে হ্যাঁ? 96 সালে তেরো। 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে সেই দুইটা ইলেকশন ছাড়া পূর্ণিমা। আওয়ামী লীগ কোনো ইলেকশন কিন্তু বয়কট করে না, মানে সুতরাং আমরা জনগণের সঙ্গে আছি। আওয়ামী লীগ ক্যান্টনমেন্ট থেকে আপনাদের মতো ক্ষমতা আসে নাই, বঙ্গবন্ধুকে হত্যা করে ক্ষমতায় আওয়ামী লীগ আসে নাই, বা আপনার নেতাকে বা নেত্রীকে হত্যা করে আওয়ামী লীগ ক্ষমতায় আসে না। আওয়ামী লীগ ক্ষমতায় আসছে জনগণের ভোটে, যে কয়বার আসছে জনগণ। স্যার, এখন জাতীয় এখন সংসদ- আপনি ইলেকশন করবেন ছাত্র না, আন্দোলন নিয়ে বলেন একটু। আপনি জনগণের যাইতে ভয় পান, ভয় তো পাবেন, কারণ 1993 সাল মানুষ ভুলে যায় নাই, 18 জন শ্রমিককে গুলি করে হত্যা করেছিলেন আপনারা আন্দোলন দমন করতে গিয়ে। 2003 সাল গার্মেন্টস শ্রমিককেও কিন্তু 2 জনকে হত্যা করেছিলেন বললেন। আপনারা। তারপরে কি ক্ষমতা থাকতেও যেমন গুলি করে হত্যা করেছেন, 2015 সালে ক্ষমতার বাইরে এসে পুড়িয়ে পিটিয়ে কুপিয়ে মানুষ হত্যা করেছেন। 92 জন ড্রাইভার হেল্পার, 17 জন, আমার কাছে লিস্ট আছে, আমি তালিকা দিয়ে দেবো কোন 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 তারিখে কে মারা এই গেছে। যে আপনাদের বক্তৃতা, এতগুলো লোককে আপনারা সব হত্যা বক্তৃতা করেছেন আপনাদের। ক্ষমতার বাইরে এসেও। সুতরাং মানুষ সত্য তো কথা না। ভয় পায়, আপনারা মানুষের কাছে যেতে ভয় পান, সেই জন্য ইলেকশন আপনারা করেন না, এই জায়গাটা হলো মুশকিল। ছাত্র আন্দোলন নিয়ে বলেন। জি, আমি একটু যে জিনিসটা বলতে চাচ্ছি, যেহেতু এই রাজাকার বিষয়টা আপনার মনে আছে, 2018 সাল, 18 সালে যখন এই আন্দোলনটা হয়, তখন আমি টেলিভিশনে, যদি আমি ভুল না করি আপনারা দেখছেন, একটা ছেলে এরকম প্লাকার্ড হাতে লিখে সে উঁচু করে ধরে রেখেছে, তার মধ্যে লেখা আছে, আমি রাজাকার, আমার পিতা শেখ মুজিব। আপনি একটু চিন্তা করেন ঔদ্ধত্যটা কি, কত বড় ঔদ্ধত্য, যে আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, যেটাকে ওই মুক্তা বলতেছিল। বঙ্গবন্ধুর সবচেয়ে ঐতিহাসিক স্লোগান, একটা জাতীয়বাদী চেতনার উন্মেষ ঘটিয়ে দিয়েছে, যেখানে তুমি কে, আমি কে, বাঙালি বাঙালি, সেই জাতীয়তাবাদী চেতনার মেরে ফেলবেন, গুলি করে ভিত্তিতে মেরে যে ফেলবেন স্লোগান, সেটাকে বিকৃত গুলি করল। করে মেরে ফেলবে নাকি? শুধু তাই না, ওনারা এই রাজাকারদেরকে নিয়ে রাষ্ট্র সরকার গঠন করলেন, পতাকা তুলে দিলেন, ইত্যাদি বহু ঘটনা। তারপরে জামুকা কে সৃষ্টি করেছে? আওয়ামী লীগ করেনি। 2002 সালে বিএনপি এই জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আপনারা তৈরি করেছেন। তৈরি করে কি করেছেন? 43,000 মুক্তিযোদ্ধা বানিয়েছেন আপনারা। আপনাদের মন্ত্রী যিনি ছিলেন, এখন তো একটা জামুকার মাধ্যমে, এখন মিটিংয়ের মাধ্যমে তদন্ত করে এখন করা হচ্ছে। আর তখন কি করছেন? জি। মন্ত্রীর কাছে গেলেই ভাই, আপনারা একটা লিখে দিতেন উনি জি, মুক্তিযোদ্ধা। শেষ কথা। এই কাজটি আপনারা করেছিলেন বলে ওইটাকে সংশোধন এখন আমরা লিস্ট করতেছি। করতে বলেন না। সংশোধনে একটা দৃষ্টান্ত না, দিয়ে লিস্ট শেষ করেন করি, না, জনাব, এই পাঠটা শেষ কেন করি। করেন না কেন? সংশোধন শেষ কিভাবে করতে হবে করেছেন? আপনাকে। একজন এমপি ছিলেন নিজাম ইসলামের, নাম শাহ সেলিম, তিনি ছিলেন পাকিস্তানিদের পক্ষে। কি করে 2005 সালে আপনারা সেই পাকিস্তানিদের পক্ষ নেওয়া এমপিকে আপনারা মুক্তিযোদ্ধা করলেন, সেটাকে আমাদের বাতিল করতে হবে। জনাব শাহজাহান খান এমপি, আমি যে সুতরাং প্রশ্ন আমি করেছিলাম, যেটা যদি বলতে উত্তর চাই, দেন আপনি, আমি যেটা জানেন বলতে নাই। চাই, আপনারা যে অপকর্মটা করে গেছেন সেইটারে আমরা এখন ধন্যবাদ। সংশোধন করছি। 16 বছর লিস্ট করতে আর পারবেন না। আপনি 16 বছর লিস্ট করতে আপনি পারলেন। শোনেন, আপনার উকিল মানুষ তো মুশকিল আপনাদের সাথে কথা কওয়া। শাহজাহান খান আপনার- এমপি, আপনাকে শেষ করতে হবে প্লিজ। প্রায় আমি শেষ করি, আমি আমাদের- শেষ করবো, কারণ আপনি যখন কথা ওঠে, কথা তো কিছু বলতেই হবে, আর যদি না বলি তাহলে তো আমার যে মুশকিল হয়ে প্রশ্নটা যাবে, ছিল যে মানুষ সেটা বুঝতে পারবে দিলে না। ভালো হতো। আমরা আওয়ামী লীগ করলেই মুক্তিযোদ্ধা হবে, আওয়ামী লীগ না করলে মুক্তিযোদ্ধা হবে, এই কথা ঠিক না। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। আওয়ামী লীগের যিনি স্রষ্টা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, আপনাদের নেতারাও যার ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ করেছেন। ধন্যবাদ। আপনার নেতা জিয়াউর রহমান, যিনি বঙ্গবন্ধুকে খুন করলেন, তিনিও কিন্তু বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে, মোস্তাকাবাদ খুন করছেন। এবং তিনি মোস্তাকাবাদ খুন বঙ্গবন্ধুর ডাকে ধন্যবাদ সাড়া দিয়ে শাহজাহান খান তিনি, এমপি, আমি আর সময় দিতে পারছি না, আমরা মুক্তিযুদ্ধ একদম করেছেন। প্রান্তে চলে আসছি। সুতরাং আমি আবারও আসবো জামাকায় আপনার কাছে, নেন আমি না। শাহজাহান ভাই, আমি আবারও আসবো আপনার কাছে। আমি এই পর্যায়ে আমি যাচ্ছি সুব্রত চৌধুরী, আপনি এই আন্দোলনকে কি বিশ্লেষণ করেন? অর্থাৎ ছাত্ররা যে 5টি দফা দিয়েছে আজকে, এবং তারা সারা বাংলাদেশে ডাক দিয়েছে ছাত্রদেরকে, সাধারণ ছাত্রদেরকে না, না, এটা তো সবকিছু খুবই বন্ধ করে স্বাভাবিক। দেওয়ার, অর্থাৎ তারা যে সরকার- প্রোগ্রামটি দিয়েছে সেটি হচ্ছে যে, অর্থাৎ সারা বাংলাদেশ অচল করে দেবে, কমপ্লিট শাটডাউন যদি না, না, হয়, তাহলে কি দাঁড়াবে? সরকার তো এই আন্দোলন থামানোর কোনো তো আন্তরিক প্রচেষ্টা আমি দেখছি না। সরকারের মধ্যে নিশ্চয়ই কোনো একটা প্ল্যান আছে, হ্যাঁ, অন্য ওনাদের কারো- অন্য এজেন্ডা আছে। অন্য agenda তবে আছে। কোটা সম্পর্কে আমি একটা কথা বলি, যে এস.টি. ইমাম সাহেব যখন বলেন ছাত্রলীগের মিটিংয়ে তোমরা শুধু পরীক্ষায় অ্যাপিয়ার হও, বাকিটা আমরা দেখব, সেই থেকে আজ পর্যন্ত কত ছাত্রলীগ বিভিন্ন কোটায় চাকরি পেয়ে গেছে। এখানে মুক্তিযোদ্ধার কোটার নামে দিয়ে যে, এটা তো আমি বলি আওয়ামী কোটা। আওয়ামী লীগ
তাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে চাকরি দেওয়ার জন্য এই আন্দোলনটাকে লিঙ্গারিং করছে, কারণ তারা কোনো এটার সলিউশন চায় না, কারণ এটা সলিউশন না হলে তাদের লাভ। না, এই যে আন্দোলন যেটা হচ্ছে, আপনি আন্দোলন নিয়ে বলুন যে না, আন্দোলন তো হবে, আন্দোলন তো উস্কিয়ে দেওয়া এই হয়েছে। আন্দোলনের সাথে কি আপনারা সম্পৃক্ত হবেন সরাসরি? সলিউশন দিতে পারলো না, উনি তো বললো না যে আমি ইমিডিয়েটলি এটা ব্যবস্থা করতেছি। উনিও তো চাচ্ছেন যে এটা করতে গিয়ে ওনাদের চাকরি, না, যেখানে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে একটা প্রশ্নপত্র ফাঁস, যৌক্তিক- কোটা তো প্রশ্নপত্র ফাঁস একটা কোটা, এখন আবেদ আলীরও কোটা, এসটিমামেরও কোটা, না, না, কোটা তো সুব্রত আওয়ামী চৌধুরী, লীগের মধ্যেই আছে যেখানে তো। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটি উনি আশা করেন যে আদালতের ভিতরে ন্যায় বিচার পাবে, তো আশাবাদী। না, উনি- সেই ক্ষেত্রে তো উনি আশা করতে ছাত্ররা- এতদিন লাগবে কেন? সেই ক্ষেত্রে ছাত্ররা সর্বোচ্চ 5 দফা দিয়ে পর্যায়ে ফেললো, থেকে- আপনি কি বলবেন এই প্রসঙ্গে? না, আমি বলছি লোক যে মানুষ হত্যা করে আশা প্রাইম করে। মিনিস্টার যদি আন্তরিকভাবে চাইতো এটা তো 2 দিনের মধ্যে সলভ করা যেত। 7ই আগস্ট পর্যন্ত কেন এটাকে ঝুলাই রাখা হলো? তো ওনারা তো চাচ্ছেন যে এইসব আন্দোলন হোক, এই আন্দোলনের বেনিফিশিয়ারি হয়তো আওয়ামী লীগ, তার কোনো একটা হিডেন Beneficiary এজেন্ডা আপনারা আছে। হবেন বেনিফিশিয়ারি? অবশ্যই, ওই যে জামাত শিবির একটা তকমা লাগাই দেবে, মানে এখানে আপনি ন্যায্য কথা বলবেন, গণতন্ত্রের কথা বলবেন, ভোটাধিকারের কথা বলবেন, বিচার বিভাগের স্বাধীনতা করবেন, আপনারা সবাই রাজাকার, আপনারা সবাই বিএনপি জামাত। এই যে একটা সস্তা স্লোগান তারা চালু করেছে, এটা দিয়ে বেশি দিন তো টিকে যাবে না। সুতরাং তারা চাইবে যে এই ধরনের আন্দোলনগুলো হোক এবং এটার মধ্যে বাতাস দেবে, ঘি ঢালবে, এবং এটার থেকে আওয়ামী লীগ কিছু বেনিফিট পাওয়ার চেষ্টা করবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। কাজী ফিরোজ রশিদ, জি, আসলে হাইকোর্টের যে একটু সমাধানের কথা judgment-টা- বলবেন, যে সমাধান তো একটা ভিন্ন জায়গায় চলে গেছে, আন্দোলন অর্থে বিস্তৃত হচ্ছে, যে ছাত্রদের যে স্টেটমেন্ট আমরা লক্ষ্য করেছি। এখন সমাধানে আসতেছি। জি, এখানে একটু বলুন। সমাধান হচ্ছে, দেখেন হাইকোর্ট যে জাজমেন্টটা দিচ্ছে, এটা ঐতিহাসিক জাজমেন্ট, চমৎকার জাজমেন্ট। ফাইন্ডিংসে লিখছে সরকার প্রয়োজনে কোটার অনুপাত পরিবর্ধন, হ্রাস, বৃদ্ধি সবই করতে পারবে। অর্থাৎ সরকার একটা নির্বাহী আদেশে এই কোটার সমাধান করতে পারবেন, সরকারের হাতে সম্পূর্ণ। এখন এপিলেট ডিভিশনে গেছে, কোনো আপত্তি নাই। আগামীকালই মাননীয় অ্যাটর্নি জেনারেল যাইয়ে যখন দরখাস্ত দেবে যে এইটা রোববার নিয়ে আসেন মাই লর্ড, আমাদের এই আবেদনটা আমরা নিষ্পত্তি করতে চাই বাই রোববার, কারণ সারা দেশে এটা বিস্তার লাভ করছে। ইতিমধ্যে 60টি তাজা প্রাণ চলে গেছে এই আন্দোলন করতে গিয়া, যেভাবেই হোক। সেই জন্যই এখন দরকার হচ্ছে অ্যাটর্নি জেনারেল, সরকার যদি না বলে যাবে না, সরকার বলতে হবে। সরকারে বলতে হবে। অ্যাটর্নি জেনারেল সরকার বলে কালকে নাই। যাইয়েই ফার্স্টারে এই যে দরখাস্ত দেওয়ার সাথে সাথে রোববার দিন শুনানি হবে এবং 12টার মধ্যে এটা শেষ হয়ে যাবে, পরিষ্কার কথা। 8টার সময় কোর্ট বসবে। না, তাহলে এটিতে কোনো কোটার সমস্যা, কিন্তু অন্যান্য যে দাবিগুলো ছাত্ররা তুলেছে, এটা কি অন্যান্য হবে? দাবি তার দেখেন, কি এগুলো শোনেন, এখন হয়েছে কি, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম কিন্তু এটা একদমই অরাজনৈতিক ছাত্ররা তাদের নিজস্ব দাবি দেওয়া নিয়ে করতেছিল। ডিবি প্রধান হারুন শাহবাজকে বলছেন যে এই যে আন্দোলনরত যারা ছিল তাদের মধ্যে কোনো ভায়োলেন্স দেখা যায় নাই, ডিবির এটা রিপোর্ট। কিন্তু কখন এই এখন দেখা গেছে যে এখানে রাজনীতি রূপ নিচ্ছে। কেন? আস্তে আস্তে দেখলাম কি যে রাজনীতির দিকে টার্ন নিচ্ছে এক এক করে। তারা কি দিচ্ছে? শাটডাউন দিচ্ছে আগামীকাল থেকে। কমপ্লিট শাটডাউন? কমপ্লিট শাটডাউন মানে এটা হরতাল। হরতাল। হরতাল তারা এই কারণেই রাজনৈতিক স্লোগান হরতাল, তারা শাটডাউন দিচ্ছে। দেখেন অবস্থাটা কি, কেন আসলো? ছাত্রলীগ যখন বিশ্ববিদ্যালয়ে গিয়ে আন্দোলনকারীদের মুখোমুখি দাঁড়াইলো, তখন যদি পুলিশ আসে কোনো আপত্তি না, তখন প্রশাসন পুলিশ ডাকতে দিল না। ওটা তো প্রশাসনের লাগে, পারমিশন লাগে। তখন দেখা গেল যে বাইরে কিছু মুখোশধারী লোক যাইয়া, এরা ছাত্রলীগের কেউ না, আমরা ছাত্রলীগ চিনি, তাদের বয়স বোঝা যায়, এবং তারা যে কিছু পিস্তল দিয়ে গুলি করলো। এরপরে পুলিশ আসলো এবং সেখান থেকে তারপরে দেখা গেল যে আন্দোলনকারীদের পক্ষ নিল আবার বিএনপির ছাত্রদল, এবং এর মধ্যে আবার জামাত ইসলাম, সব ঢুকে গেল। এখন শিবিরও মিছিল করে। হ্যাঁ, এরপর বিশৃঙ্খলা সৃষ্টি হলো, হানাহানি চলতেছে, 7টা তাজা প্রাণ চলে না, গেছে। তাহলে কি এই যে সাধারণ ছাত্ররা যে কোটা বিরোধী আন্দোলন করছে, তাহলে তাদের হাতে কি আন্দোলনটা এখন নাই? আপনি কি এখনো তাদের হাতে আছে, এখনো তাদের হাতে আছে। এই আন্দোলন দিকে যেতে পারে নাই। আরো জরুরি এই আন্দোলন জটিল হয়ে যাবে। কালকেই বন্ধ হয়ে যাবে যদি কালকে অ্যানাউন্সমেন্ট আসে টেলিভিশনে যে রোববার সকালবেলায় কোর্ট বসবে, ছাত্রদের দাবি দেওয়া শেষ হয়ে যাচ্ছে। এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেই আশাবাদ ব্যক্ত করছেন যে মহামান্য আদালত ছাত্রদের পক্ষে রায় আসবে, ছাত্ররা সন্তুষ্ট হবেন। তাহলে আমাদের বাধা কোথায় কালকে মেনশন করায়? তাহলে এই দফাগুলো কেন আসে তাহলে? দফা তো ছাত্র দেবী, আমরা ছাত্র আন্দোলন করছি, একটা দফা দিয়ে যাব, সব মানতে হবে? নো, তাদের মূল দফা হচ্ছে কি কোটা। না, জটিল হবে কেন পরিস্থিতি আরো? যদি এটা আমরা না করছি, এইটা যদি আমরা আগামী 7 তারিখ পর্যন্ত নিয়ে যাই,
তাহলে আরো জটিল অবস্থার সৃষ্টি হবে। ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। এ পর্যায়ে আমি যাচ্ছি শেখ রবিউল আলম। মুক্তার আগে দেন। জি, নুরজাহান বেগম মুক্তা, আপনি মাইন্ড করে। জি, ধন্যবাদ। আমাদের মাননীয় প্রধান বিচারপতি গত 10ই জুলাই বলেছিলেন যে কোর্টের মধ্যে যে আন্দোলন করে রায় পরিবর্তন করা যায় না, এবং আমি বিশ্বাস করি যে আমাদের এখানে মাহবুবউদ্দিন খোকন ভাই এবং সুব্রত দাদা এই জিনিসটা জানেন, আন্দোলন করে রায় পাওয়া যায় না। সেখানে তো পরিষ্কারই বলা আছে। তার মানে কি, আজকে যে আন্দোলন করতেছে, আবার আন্দোলন তো কখনো রায়কেও পরিবর্তন করে। কাদের মোল্লা আন্দোলন শুনেন, সেটা না, সেটা আপনি কাদের মোল্লারটা ছিল ডিফারেন্ট থিং, সেটা অন্য বিষয়, এটা অন্য বিষয়। কাদের মোল্লার যে ব্যাপারটা ছিল সেটা ছিল মুক্তিযুদ্ধের সপক্ষের যারা ছিল তারা সেই রায়ের বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়েছে, ক্ষতিগ্রস্তরা বিক্ষুব্ধ হয়েছে। আর এইটা যেটা চলতেছে এখন, ওনার বিরুদ্ধে এটার মধ্যে তো শনি ভর করেছে, এটা তো বিস্তৃত শনি ভর হয়েছে। করেছে এটার মধ্যে। যেমন শুনুন, আরো বিস্তৃত আজকে আমি হয়েছে। বলি, আজকে পরিষ্কার ভাবে বলি যে যারা কিনা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, হ্যাঁ, 2004 সালে গ্রেনেড হামলা করেছিল জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য, কোটার মধ্যে রাষ্ট্রের নিয়ে আসছে। মদতে ডিজিএফআই, এনএসআই, পুলিশ প্রশাসন সবাইকে ব্যবহার করে, যারা কিনা 2001 থেকে 6 পর্যন্ত সারা বাংলাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, ক্রস ফায়ার করেছিল, হ্যাঁ, এবং যারা 2013-14 তারিখে 13-14-15 সালে মানুষকে পুড়িয়ে মেরেছে, ঠিক তারাই কিন্তু এখন এই ছাত্রদের তথাকথিত আন্দোলনকে বাতাস দিচ্ছে। এটা কিন্তু বাংলাদেশের জনগণও বুঝে। আজকে ফিরোজ ভাই বলছে যে হ্যাঁ ছাত্ররা আন্দোলন করছে, আমি কেন জানি মানতে পারছি না। এই ছাত্র আন্দোলনের মধ্যে এখন আর ছাত্ররা নাই, এখন সম্পূর্ণ অন্য একটা অপশক্তি ভর করে সবকিছুকে বিপদে পরিচালিত করতেছে। ধন্যবাদ নুরজাহান কারণ বেগম মুক্তা। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে একটা একজন কথা, যেটা দর্শক যে টেলিফোনে আছে। আমরা আশাবাদী, রায় অবশ্যই নিরপেক্ষ হবে, ন্যায় বিচার পাবো। এই কথায় কেন আমরা আশ্বস্ত হতে পারছি না? এই কথায় কেন আমরা আশ্বস্ত হতে পারছি না? কিন্তু ছাত্ররা যেখানে তারপরেও মাননীয় তো প্রোগ্রাম প্রধানমন্ত্রী দিয়েছে। আমি বলেছে- আসবো আপনার কাছে। একজন দর্শক টেলিফোনে আছে, ফোনটি দর্শক। শুভরাত্রি, পরিচয় দিয়ে বলুন সংক্ষেপে আপনার প্রশ্নটি। জি, আমি রায়হান রাজবাড়ী থেকে বলছিলাম। জি বলুন। আমার দুইটা কোশ্চিন আছে ক্ষমতাসীন দলের কাছে। হ্যাঁ, আপা বলল, আমি দেখছিলাম যে আপা ছাত্ররা রাজাকার রাজাকার বলে মিছিল দিচ্ছে, যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। তারা এটা ভুল বিশ্লেষণ কেন করতেছে? তারা কি ফুল দেখতেছে না যে ছাত্ররা সবসময় বলতেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, আবার কেউ কেউ বলছে কে বলেছে সরকার সরকার। তাহলে এটা ভুল ব্যাখ্যা কেন দিচ্ছে? এটা একটা কোশ্চেন। আর দুই নম্বর কোশ্চেন হচ্ছে, ডক্টর ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে এই যে মিছিল বা এই যে সমাবেশটা চলতেছে এটা দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগও বলেছে এই কথা, ওবায়দুল কাদের সাহেবও বলেছে, এই বলে হুঁশিয়ার দিচ্ছে। এই যে দমনের যে যথেষ্ট, এই দায়িত্বটা ছাত্রলীগের কে দিচ্ছে? এটার জন্য তো পুলিশ আছে, পুলিশ না পারলে আর্মি আছে, বিডিআর আছে, এইটার দায়িত্ব ছাত্রলীগের কিভাবে হয়? মানে তারা ক্ষমতায় থেকে এই কথা কেমনে বলে? ওপেনে তাও এই দুইটা কোশ্চেনের অ্যান্সার। ধন্যবাদ নুরজাহান বেগম মুক্তা। হ্যাঁ, দেখুন, ধন্যবাদ আপনাকে প্রশ্নের জন্য। এখানে বলেছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, এবং তারা খুব গর্ব ভরে কিন্তু এই কথাগুলো বলেছিল। সেখানে সাধারণ শিক্ষার্থী ছিল না যে আমি বলবো না, ছিল, সাথে বহিরাগত ছিল, যুবদল, ছাত্রদল, শিবির, সবাই ছিল। এখন আমার কথা হলো, তারা বলেছে মাননীয় ওই ছাত্ররা বলেছে যে প্রধানমন্ত্রী কে বলেছে সরকার সরকার। এইটা না, কি? কিন্তু স্বৈরাচার। সরকার তো এই কথা বলে নাই তাদেরকে। কখন বলেছে? রেফারেন্স দেন। আমাদের মাননীয় সরিষার বলছে, স্বৈরাচার বলছে, আবার সরকারও বলছে, কে বলছে এবং কি? মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে মুক্তিযোদ্ধা নাতিপুতিরা পাবে না তো কি রাজাকার নাতিপুতিরা পাবে? এটা তো সম্পূর্ণ ডিফারেন্ট থিং। কিন্তু সেইটাকে নিয়ে পাঠালো কি প্রধানমন্ত্রী নাকি তাদেরকে বলেছে রাজাকার, এই জন্য তারা নিজেরা স্বঘোষিত রাজাকার, এরকম একটা তারা অ্যাটিটিউড দেখাচ্ছে। না, এটা ধন্যবাদ। সম্পূর্ণ ভুল। আর দ্বিতীয়ত কথা হলো, পুলিশ দমন করবে, হ্যাঁ অবশ্যই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করবে, কিন্তু সারা পৃথিবীতে সবখানে আপনি দেখবেন যে সচেতন ছাত্র সমাজ যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, হ্যাঁ, ভাষা আন্দোলন থেকে শুরু করে আমাদের মহান স্বাধীনতা সংগ্রাম, 69-এর গণ অভ্যুত্থান, সব জায়গায় কিন্তু তারাই একটা ভালো ভূমিকা রেখেছে। আজকে আমাদের যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায়, আমরা তো অবশ্যই মনে করি আমরা প্রত্যেকে এক একজন নৌকার সৈনিক, বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী আমরা। অতএব ধন্যবাদ। এখানে পুলিশ প্রশাসন অবশ্যই দেখবে, কিন্তু আমরা মনে করি একজন নাগরিক হিসাবে প্রত্যেক নাগরিককে
তার তাহলে নিরাপত্তা দেওয়া সরকার কি আমাদের আন্দোলন দায়িত্ব। দমাতে কিন্তু আরো কি হার্ডলাইনে যাবে যদি কালকে থেকে আরো আন্দোলন বিস্তৃত হয় তাহলে হার্ডলাইনে দেখুন এখানে হার্ডলাইনে সরকার অরাজনৈতিক যে মানে রাজনৈতিকভাবে যারা এখন অপচেষ্টা করতেছে পরিস্থিতি ঘোলা করার জন্য, ঘোলাপাড়িতে মাছ শিকার জি, করার জি, জন্য, ধন্যবাদ, ধন্যবাদ। অবশ্যই এই ধন্যবাদ। সরকার বিশৃঙ্খলা ধন্যবাদ। যারা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে রবির সরকার আলম। ব্যবস্থা নিবে। না, অনেক বিষয় কথা এসেছে, আমি প্রসঙ্গের মধ্যে থাকতে চাচ্ছি। সমস্যাটা একটা জায়গায়, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা রাজনৈতিক বাণিজ্য করতে চাইছে। শাহজাহান ভাই খুব ভালো বললেন, মুক্তিযোদ্ধার দল আওয়ামী লীগ, ঠিক আছে, শরণার্থী মুক্তিযোদ্ধার দল আওয়ামী লীগ। বিএনপি কিন্তু পার্টিসিপেটরি মুক্তিযোদ্ধাদের দল, তারা জাতীয় স্বার্থে রাজনীতি করে, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা করে, সম্মান করে, কিন্তু রাজনৈতিক বাণিজ্য করে না। পার্থক্যটা এই জায়গায়। খুবই ভালো কথা, মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, তাদের চেয়ে বেশি স্যাক্রিফাইস কারো আছে? তাদের জন্য কোনো ব্যবস্থা আছে? তারা অনগ্রসর না? যে পরিবারে একজন শহীদ হয়েছে তাদের জন্য কোঠা আছে, তাদের জন্য ভাতা আছে? নাই। কারণ সেইটা করতে গেলে আওয়ামী লীগের রাজনৈতিক বাণিজ্যটা হয় না, দলীয় বিবেচনাটা হয় না। এই যে 7 জন বীর শ্রেষ্ঠ, একজনও সিভিলিয়ান না। 25 জন বীর উত্তম, একজন মাত্র সিভিলিয়ান আছে, তারা এর মধ্যে নেই। আমি এই জন্য বলছি যে সমস্যাটা কিন্তু ওই জায়গাতে। আরেকটা কথা খুব দুঃখজনক, বিএনপি নৈতিকভাবে এই আন্দোলনকে সমর্থন করে। আপনি কোথাও পাবেন না যে বিএনপি এই আন্দোলনে বা ছাত্র দল তার সংগঠন যোগ তারা তো মিছিল করেছে আজকে করেছে, কিন্তু ওটা ঘটনা কালকে ঘটার আন্দোলনের পর পক্ষে মিছিল করেছে। আমি বলি নিজস্ব আপনাকে, মিছিল করেছে। গতকালকে ছাত্র দল বলেছে তারা এই আন্দোলনকে নৈতিকভাবে সমর্থন করে এবং তারা থাকবে। ঘটনা ঘটার পর অর্থাৎ গতকালকে পর্যন্ত আমি বলি, আপনি আন্দোলনকারীদের সঙ্গে নেই। শোনেন, আমি বলছি ভাই একটু শোনেন, গতকালকে পর্যন্ত বিএনপি এটা রাজনৈতিক আন্দোলন এ অংশ নেয়নি, নৈতিকভাবে সমর্থন করেছে। নৈতিকভাবে সমর্থন আমরা করবই, বিকজ আমরা রাজনীতি করি ন্যায়ের জন্য, সাম্যের জন্য। আমরা রাজনীতি করি আপনার যে কোনো ন্যায্যতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য, এই জন্য তো আমরা রাজনীতি করি, অন্য কিছুর জন্য রাজনীতি করি। দেশে একটা বৈষম্য হচ্ছে, ছাত্ররা ন্যায্য দাবিতে আন্দোলন করছে, সমর্থন দিব না? দেশকে লিজ দিয়ে দিয়েছে নাকি আওয়ামী লীগকে? ধন্যবাদ, ধন্যবাদ। প্লিজ একটু বলি, আমি আমি আসবো। একটা বাক্য বলতে চাচ্ছি। খুবই দুঃখজনক এই যে বিএনপির কার্যালয় যে করা হয়েছে, আপনার তল্লাশি করা হয়েছে, আর্মস দিয়ে কারা সহিংসতা করেছে দেখিনি? মিডিয়াতে আছে না, ছবি আছে না? কাউকে গ্রেফতার করেছেন নাকি? বিএনপি কার্যালয়টা বন্ধ করে দিয়েছেন। আওয়ামী লীগ এটা রাজনৈতিক শেপ দিয়ে সুবিধা নিতে চায়। বাংলাদেশের মানুষের যে অধিকার আছে সেটা দমন করার জন্য রাজনৈতিক অপকৌশল নিচ্ছে আওয়ামী লীগ। এটাই সমস্যা। আপনি তো সময় দিবেন না, আপনি তো সময় দিবেন না। আমি একটা কথা বলতে চাই, একটা বাক্য দেবো। প্রধানমন্ত্রী খুব সুন্দর করে বললেন, আমি বিরক্ত হয়ে 18 সালে পরিপত্র জারি করলাম। আজকে উনি ক্ষুব্ধ হয়ে আক্রমণ করলেন। আচ্ছা, প্রধানমন্ত্রী ওই পদে থেকে বিরক্ত হয়ে যদি একটা পরিপত্র হয়ে যায়, আর ক্ষুব্ধ হলে যদি মানুষের জীবন যায়, ওই পদে থেকে এই দায়িত্বটি পালন করতে পারেন? ধন্যবাদ। এটা কোনো সাংবিধানিক দায়িত্ব? 30 সেকেন্ডে বলবো। 30 সেকেন্ডে বলবো। ছাত্র দলের সাবেক সভাপতি সে নিজে বলেছে যে কোটা আন্দোলন বিরোধী যারা আন্দোলন করছে তাদেরকে প্রথম থেকে আমরা সহযোগিতা এবং সক্রিয়ভাবে তাদেরকে আমরা হেল্প করে আসছি, তাদের এই আন্দোলনের সাথে আমরা জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে। এরপরে আর কিচ্ছু বাকি থাকে না। এবং ছাত্র দলের সভাপতিও বলছে নিশ্চয়ই সমর্থন দিচ্ছে। ধন্যবাদ। সমর্থন এবং সক্রিয় সহযোগিতা। তার মানে তাহলে বাতাস দিচ্ছে কারা? তাহলে বাইরে যে প্রাণগুলো গেল কাদের জন্য গেল? কারা অস্ত্র সরবরাহ করছে আজকে ছাত্রদের কাছে? অস্ত্র এই যে যারা কোটা আন্দোলন করছে, হ্যাঁ, তাদের অস্ত্র দিয়েছে কারা? ছাত্রদল দিচ্ছে, শিবির দিচ্ছে, সেগুলো তো আমরা জানি, জনগণ জানে। অর্থাৎ বলতে চেয়েছেন যে তারা প্যাট্রোনাইজ করছে। অবশ্যই, অবশ্যই, মাহমুদ্দিন খোকন, 100% সংক্ষেপে বলবেন আপনি। সবারই এত সময় দিলেন আপনি আমার সঙ্গে। আমরা শেষ দিকে আছি, 30 সেকেন্ড করে বলুন। প্রথমত হলো যে এটা প্রকাশ্য মানুষের সব শুধু আওয়ামী লীগ মনে করে তারা নিজের চালাক, আর সব মানুষ বোকা বেকুব। চুরি করে ভোট, আইনশৃঙ্খলা বাহিনী বেনজিরকে দিয়ে ভোট করায়, পুলিশ দিয়ে ভোট করায়, সরকার দিয়ে ভোট করায়, হ্যাঁ, ওই ইলেকশন কমিটি ভোট করায়, বলে দেন না ভোট তো ঠিক আছিল, হ্যাঁ, মিথ্যাটা বলে, সবাই মিথ্যাটা বলে বেশিরভাগই। আর বেনজির শুধু বেনজির করে বানায় না, সবগুলো একই অবস্থা। বেনজির রিপোর্ট করে সরকার রিপোর্ট করে নেয়। দেন কোটা নিয়ে যে কথা আছে বুঝছেন, খুব সংক্ষেপে বলতে হবে। আমি বলছি কোটার দলে 56% আছে, ড্রাইভার আবিদ আলীর কোটা আছে কমপক্ষে 15%, যে কত বছর চুরি করছে, পথপাট করছে। তারপর টিডি আছে না কত কমিশনে, পাবলিক সার্ভিস কমিশনে, তাকে 15%, 80% গেল। তারপর কেউ পুলিশকে দেয় এটা রিপোর্ট দিতে, কি ফ্যামিলি ঠিক আছে কি না, ইয়ে ঠিক আছে না, টাকা ঢোকে এমনি এমনি, তো মেধাবী টাকা দিবে কেন? ওগুলো টাকা ঢোকা দেয় এমনি এমনি করে আরও 10% দেয়। 96% হলো কোটা, অফিসিয়ালি 56%, আর দুর্নীতির মধ্যে বাকিটা
হ্যাঁ ঠিক আছে জি, কি ধন্যবাদ। 60% নাই ধন্যবাদ। এখন শোনেন এখন যেটা হলো যে সিম্পল আওয়ামী লীগ তার যেসব একটা এক নায়ক থাকে এক নায়ক শেষ করতে জনগণের হবে, মেন্টাল সরকার থাকে যদি সরে থাকে যদি তারা সব কিছুতে ভয় পায় এবং ধরেন আজকে ছাত্রলীগ তো নামাইলো ওরা নামাইলো ছাত্রের কাছে অস্ত্র দেখে নেই ধন্যবাদ। পুলিশ গুলি করতেছে লোক মারতেছে আবার ছাত্র ভাবে মেরে ফেলতেছে ফ্যামিলি শেষ করে দিচ্ছে এখন কি তারা ওরা মনে করে এটা স্বাভাবিক তারা করে ষড়যন্ত্র ওরা জীবন দিচ্ছে ষড়যন্ত্র আর কত মানুষকে শেষ করে জ্বালাবে না। ধন্যবাদ ধন্যবাদ যে আপনাকে। আবেদ আলী- দয়া করে কথাটা আবেদ বললাম। আলী নিয়োগ পাইছে 2002 সালে, ষোলো আবেদ আলী লুটপাট না, করছেন। নিয়োগ পাইছে 2002 সালে। শোনেন, আমার মাননীয় 16 প্রধানমন্ত্রী লুটপাট আজকে করছেন বলেছে আপনারা। যে এই, 7 জন আজকে যে রাষ্ট্র- 7 জন রাষ্ট্র- নিহত আমাদের হয়েছে ব্যাংকে টাকা নাই। তাদের ব্যাপারে বিচার রাষ্ট্র- বিভাগীয় রাষ্ট্র তদন্ত করে হবে, ফেলেছেন বের করা হবে। সব টাকা তারা এই আওয়ামী লীগের হত্যাকাণ্ড করেছে। আওয়ামী লীগ লোকজনের কাছে প্রশাসনের লোকজনের কাছে শাহজাহান আচ্ছা খান, আমি আপনি বলতে শেষ চাই করুন। টাকা। আমাকে একটু সুযোগ দেন সমাধানটা এখন। কোন সব পথে টাকা- আসবে? আমি যে বারবার একটা রাষ্ট্র- কথা বলেছি কোথায় লুট করছেন যে আপনারা? ভূতের মুখের জোর আমনাম করে ক্ষমা দেখেছি। নিজের চেহারাটা একটু বাংলার আগে ব্যাংকের দেখেন টাকা এই যে না, খোকন আনসার সাহেব ছেলেমেয়েরা। এই যে খোকন আরে সাহেব আরে প্রধানমন্ত্রী ভাই আপনি বিরোধী একজন দেখছেন, লয়ার অনেক বিরোধী গলা দেখছেন। উঁচা আমরাও বক্তৃতা করি বিরোধী আমাদের গলা কিন্তু এখানে নিচু না বিরোধী সম্পত্তি। আমরা একটু উঁচু ন্যায় করেই কথা বলি সম্পত্তি। তবে এই আপনাকে বিরোধীরা একটা কথা প্রধানমন্ত্রী স্মরণ নেই। করে দেই দায় দায়িত্ব নেই। এই যে শোনেন আজকে আরে হত্যা কথা বলতে করতেছে। দেবেন তো আপনি সে দায় দায়িত্ব আওয়ামী লীগের নজর আছে, শোনেন সরকারের আছে। চুরি কে এই করেছে ছাত্র- কে ছাত্র- ভোট ছাত্র চুরি করে হত্যা ক্ষমতায় করেছে। গিয়েছে এক এই কোটি দায় দায়িত্ব কিন্তু 35 আওয়ামী হাজার লীগ ভোটার যারা 35 দায় লক্ষ দায়িত্ব ভোটার এটাই কে হচ্ছে আমার ভুয়া বানিয়েছিল আমি 1 মনে করি কোটি 35 হাজার লক্ষ দেশবাসীর ভোটার সাহিত্য আপনারা করা বানিয়েছিলেন উচিত, ভুয়া ভোট দেওয়া উচিত। সেই ভুয়া ভোট দিয়ে এই আপনারা সরকার জেতার অবুঝ। চেষ্টা করেছিলেন পারেন নাই আপনাদের সেই ভুয়া আরে ভোটের বলতে নাই এখন। আর যে কল্পনা ছিল সেটা বলতে শেষ হয়ে বলতে গেছে নাই ভাই আপনি। সুতরাং না আমার কথা যে আপনি ভাই, কথা আপনি বলেছেন আপনি যেন কষ্ট আমি করেন। কথা বলি নাই আপনি আমার যেন- কথা আপনি শেষ যেন করতে দেন আপনি যেন কষ্ট আপনি করেন। এই যে শেখ হাসিনা আপনার জন্য না আপনি ধারণ করতেন এই জন্য আপনি মন্ত্রী বানাবেন মন্ত্রী না, না, আপনাকে আপনি আপনাকে কথা আপনি বলতে থামতে হবে দেবেন। খোকন ভাই যে আপনি আপনাকে শেষ সব বক্তব্য পরিস্থিতি সমাধান কোন শোনেন, পথে একটা 10 সেকেন্ডে জিনিস- বলুন জনাব একটা জিনিস হলো কি চাটু করে রয়ে গেছে। কোর্ট জি। ওই যে চাটু করে রয়ে গেছে। কোর্ট সমাধান কোর্টে একটা সিদ্ধান্ত দিয়ে বিষয়টা সমাধান হবে কোর্ট তো- তারপর আমি বলি এটা তারপরে সরকারের খেলা, কোনো দিন প্রশ্ন কিন্তু আছে আপনার তারপরে একটু কথা শোনেন তারপরে সরকারের সমাধান খেলা। হবে কিনা মানুষ হত্যার কারণ খেলা করছে। আর কয়েকদিন পরেই আগস্ট মাস যেই আগস্ট মাসে আমরা হারিয়েছি বঙ্গবন্ধুকে ওনাদের নেতা তাকে খুন করেছে তারপরে এই কোন আগস্ট টাকা মাসে খুন করেছে? 2004 সালে ছাত্রদের কাছে। আপনি চুপ করেন না একটু কথাটা শোনেন কেন বলেন? খারাপ লাগবেই একটু খারাপ থামুন। লাগবেই শেষ তার করুন। গণতন্ত্র চালু করে আপনারা রাষ্ট্র চালাইছেন আপনাদের খারাপ লাগবেই আপনারা মিয়ানমারের- আপনারা খুন করে ক্ষমতা এই, আসার আপনারা চেষ্টা করেছেন বিজেপির আপনারা খারাপ নিয়ে লাগবেই আসছেন এর মধ্যে। তো আর আগস্ট গণতন্ত্র মাস করা যায়। 2004 আপনারা সালে ব্যর্থ সরকার। আইবি রহমান সহ পরিচালনায় ব্যর্থ, 24 জন নেতা কর্মীকে ব্যর্থ, হত্যা করেছে বুঝছেন? গ্রেড হামলা করে এই তারেক রহমান নির্বাচনে ব্যর্থ। তারপরে এই সরকারের পক্ষে আপনারা 17 সাধা আগস্ট আপনার মনে করি সভ্য সমাজে 64 জেলায় কোনো সভ্য কারা দেশে হামলা করেছিল এরকম সরকার দেখতে পারে না। কে যেখানে এই আমার গর্ষচন্দ্র রায় গুলি করতেছে যিনি মানুষকে। বলেছিলেন রাস্তা দাঁড়া দাঁড়া। আরেকটি 15 আগস্ট হবে তার মানে শেখ হাসিনাকে আগস্ট মাসে হত্যা করতে আরে চায় বেগম খালেদা- যেই বেগম আমেরিকা খালেদাকে আপনারা শেষ করতে যেই চান আমেরিকা আপনারা। বোস্টার বেগম খালেদা- এবং যে নিশ্চয়তা, মোস্তাক জিয়াউর রহমান অতীত দিলে আপনাদের মধ্যে। যে বঙ্গবন্ধুকে বেগম হত্যা খালেদা করলেন জিয়াকে- তাহলে আপনি সেই বলতে- আমেরিকা এখন চিন্তা এখন করে দিচ্ছেন বলছেন আপনারা। হত্যা বেগম হয় নাই ধন্যবাদ। তারপরে বলে দিলেন দুজন ধন্যবাদ হত্যা আপনাদের হয়ে গেছে। সবাইকে আলোচনা সুতরাং অংশ আমেরিকার নেবার জন্য। সঙ্গে এই দর্শক, ষড়যন্ত্র চক্রান্তের বিশেষ সঙ্গে তারা আলোচনা আছে। গোল টেবিল আর- এ পর্যন্তই সবাই ভালো থাকুন আর টিভি সঙ্গেই থাকুন